স্বর্ণপাখি ও সোনার ফল। অনেক বছর আগের কথা। শান্তপুর নামে এক রাজ্য ছিল, যেখানে রাজকন্যা সুরভি ছিল যেমন সুন্দর, তেমনি দারুণ ব্যস্ত নিজেকে নিয়েই। তিনি দিনে 3 বার চুল আঁচড়াতেন, 4 বার আয়নায় তাকাতেন, আর 5 বার বলতেন, এই পৃথিবীতে আমার চেয়ে বেশি সুন্দর কেউ হতে পারে না। সেই রাজপ্রাসাদের পাশেই ছিল এক অপূর্ব বাগান। সেখানে একটি গাছ জন্মাত, যেটি বছরে মাত্র একবার একটি ফল দিত, সোনার মতো ঝলমলে, জাদুময় এক ফল। এই গাছ পাহারা দিত এক চঞ্চল, বুদ্ধিমান স্বর্ণপাখি। পাখিটির নাম ছিল রবি, এবং সে ছিল কথাবার্তায় এমনই চতুর যে গাছের পাতা পর্যন্ত হেসে নড়ত। একদিন রাজপ্রাসাদে এক দূত এল। সে জানাল, কাছের রাজ্য রাজবন্দার মানুষ এক অজানা রোগে কষ্ট পাচ্ছে। তাদের রাজপুত্র আদিত্য সোনার ফলের সন্ধানে এসেছে, কারণ শোনা যায় এই ফলে রোগমুক্তির জাদু আছে। রাজকন্যা প্রথমে শুনে নাক কুঁচকাল। ও, আবার কেউ ফল নিতে এসেছে, যেন এটা আম কাঁঠালের গাছ। কিন্তু রাজপুত্র যখন রাজকন্যার সামনে দাঁড়াল, সে বিনীতভাবে বলল, আমি ফল চাই, কিন্তু নিজের জন্য নয়, আমার প্রজাদের জন্য। সুরভি একটু চমকে গেল। সে ভাবল, এই যে আসলেই ভালো হৃদয়ের রাজপুত্র। স্বর্ণপাখি রবি ততক্ষণে গাছের ডালে বসে খোশমেজাজে গান গাইছে। সে হঠাৎ থেমে বলল, এই সোনার ফল পেতে হলে তোমাকে দিতে হবে প্রমাণ, তোমার মন সত্যিই সৎ কিনা। তোমাকে পার করতে হবে 3টি পরীক্ষা। পরীক্ষা 1, সুরভির পছন্দের ফুল বাগান থেকে খুঁজে এনে দিতে হবে, যেটি কেবল চাঁদের আলোয় ফোটে। পরীক্ষা 2, রাজকন্যার প্রিয় গল্প তাকে ঘুম না পাড়িয়ে শেষ করতে হবে। পরীক্ষা 3, একটি ছোট্ট পাখির ডিম রক্ষা করতে হবে 3 দিন, ঝড় বৃষ্টি যাই হোক। আদিত্য একে একে সব পরীক্ষা পার করল। প্রথম পরীক্ষায় সে রাতে জোনাকির আলোয় ফুল খুঁজে আনল। দ্বিতীয়টিতে সে এমন মজা করে গল্প বলল যে সুরভি হেসে গড়াগড়ি খেল, ঘুমাল না। আর তৃতীয়টিতে সে একটি পাতার ছাতা বানিয়ে ডিমটিকে আগলে রাখল। রবি ডানা ঝাঁপটে বলল, তুমি প্রকৃত সাহসী ও সৎ। এই ফল তোমার প্রাপ্য। সুরভি এবার বলল, এতদিনে বুঝলাম, রূপ নয়, হৃদয়ই আসল। তুমি চাইলে আমি তোমার পাশে থাকতে পারি। আদিত্য হাসল, মাথা নোয়াল। ফল রাজ্যে পৌঁছল, মানুষ সুস্থ হল, আর রাজপুত্র ও রাজকন্যা একদিন সোনার গাছের ছায়াতেই বিবাহবন্ধনে আবদ্ধ হল। আর স্বর্ণপাখি রবি, সে তখনও ডালে বসে বলে, এই প্রেমের গল্পটা আমি নিজে লিখেছি, তবে গানটা গাইবে রাজকন্যা। সুরভি গাইতে গিয়ে ভুল করল, সবাই হাসল। সোনার কাঠি ও রূপোর কাঠি। অনেক বছর আগে গভীর এক বন ছিল, যার নাম ছিল আলোকবন। এই বনে একমাত্র একটি কুঁড়ে ঘর ছিল, যা ফুলে ফুলে ঘেরা ছিল, আর সেই ঘরে বাস করত এক জাদুকরী পরী, কিরণময়ী। তার ছিল 2টি জাদুকাঠি, একটি সোনার আর একটি রূপোর। তবে এই কাঠিগুলো শুধু জাদুর বস্তু ছিল না, এদের ছিল 2 ভিন্ন গুণ। সোনার কাঠি যে কাউকে ধন, সৌন্দর্য আর বৈভব দিত, তবে সেই উপহার পেত কেবল যে সত্যের পথে চলে। রূপোর কাঠি দিত জ্ঞান, সাহস আর শক্তি, কিন্তু পেত সেই, যার হৃদয় নিঃস্বার্থ। কিরণময়ী এই 2 কাঠি দিয়ে মাঝে মাঝে সাহায্য করতেন পথভোলা কিংবা বিপদে পড়া যাত্রীদের। তবে তিনি নিজে কখনো মুখ খুলে উপদেশ দিতেন না, সবকিছু বুঝে নিতে হতো হৃদয়ের চোখে। একদিন রাজ্যের তরুণ রাজকুমার রুদ্রবীর জঙ্গলে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলে। ক্ষুধা, ক্লান্তি আর অহংকারে ভরা সে হঠাৎ দেখে এক ফুলে ঘেরা কুঁড়ে ঘর, আর তার সামনে দাঁড়িয়ে এক অপূর্ব পরী, কিরণময়ী। পরী তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি প্রয়োজন, রাজপুত্র? রুদ্রবীর বলল, আমার সব আছে, কিন্তু আমি চাই আরো ক্ষমতা, আরো ধন আর রাজ্যের সকলের ভয়। আমাকে দাও সেই শক্তি। পরী তার হাতে দিলেন সোনার কাঠি, কিন্তু বললেন, এটি তখনই কাজ করবে যখন তুমি সত্যিকারে কারো উপকার করবে নিঃস্বার্থভাবে। রুদ্রবীর হাসল, ভাবল এটা একটা ফাঁকি।
সে কাঠি হাতে করে বনে দাপিয়ে বেড়াল, কিন্তু কিছুই ঘটল না। অন্যদিকে গ্রামের এক দরিদ্র মেয়ে সুবর্ণা, যিনি প্রতিদিন বন থেকে কাঠ কেটে বাড়ি ফেরেন, হঠাৎ সেই কুঁড়ে ঘরের সামনে এসে পড়ে। কিরণময়ী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও মেয়ে? সুবর্ণা কাঁপা কণ্ঠে বলল, আমার কিছু চাই না, শুধু যদি আমার মায়ের জন্য ওষুধ পেতাম তবে আমি চিরকাল কৃতজ্ঞ থাকতাম। পরী মুগ্ধ হয়ে তার হাতে দিলেন রূপোর কাঠি। সুবর্ণা যখন তা হাতে নিল, তখন আশেপাশের গাছেরা পথ খুলে দিল, আর সে এক গোপন ঝর্ণার কাছে পৌঁছল, যেখানে ছিল এক ঔষধি জল। সে জল নিয়ে মাকে সেবা করল, মা সুস্থ হয়ে উঠল। সেই রাতেই কিরণময়ী দেখা দিল সুবর্ণার স্বপ্নে, বললেন, তোমার হৃদয়ই তোমার আসল শক্তি। রূপোর কাঠি এবার তোমার সব স্বপ্ন পূরণ করবে, কারণ তুমি কখনো কিছু চাওনি, তুমি শুধু ভালোবাসতে শিখেছ। রুদ্রবীর অবশেষে বুঝল সোনার কাঠি তার জন্য নয়। সে ফিরে এসে কিরণময়ীর কাছে ক্ষমা চাইল। পরী হাসলেন, বললেন, তুমি আজ প্রথমবার নিজের অহং ত্যাগ করলে, এবার কাঠি তোমার জন্য কাজ করবে। সুবর্ণা পরিণত হল গ্রামের পরীর মতো, মানুষের দুঃখ লাঘব করত নিজের মমতায়। আর সোনার কাঠি ও রূপোর কাঠি, তারা দুজনের হাতে থেকে তৈরি করল এক নতুন রাজ্য, যেখানে সত্য, দয়া আর ভালোবাসাই ছিল আসল জাদু। রাজকুমারী ও পক্ষীরাজ। অনেক বছর আগে পাহাড়ে ঘেরা এক জাদুময় রাজ্য ছিল, যার নাম ছিল অলোকধারা। সেই রাজ্যে বাস করতেন এক সুন্দরী রাজকুমারী ইলোরি। তার ছিল আকাশের রঙের মতো নীলচে চুল, মেঘের মতো মিষ্টি হাসি, আর সবচেয়ে বড় পরিচয়, তিনি হৃদয় দিয়ে অনুভব করতেন পশুপাখি, ফুলপাতা, প্রকৃতিকে। রাজপ্রাসাদের পেছনে ছিল এক বিশাল বাগান, যেখানে ইলোরি প্রতিদিন ফুলেদের সাথে কথা বলতেন, পাখিদের গান শুনতেন। কিন্তু তাঁর হৃদয়ের গোপনে লুকিয়ে ছিল এক শূন্যতা। তিনি চেয়েছিলেন এমন এক বন্ধু, যে তাকে রাজপ্রাসাদের দেয়ালের বাইরের জগৎ দেখাবে। এক চন্দ্রালোকিত রাতে হঠাৎ বাগানে নেমে আসে এক শুভ্র রঙের ঘোড়া, যার পিঠে ছিল চকচকে ডানা, চোখে ছিল আকাশের দীপ্তি। সে ছিল পক্ষীরাজ, আরবিয়ান ঘোড়ার রাজার বংশধর। তার নাম ছিল আলোরবিন্দ। ইলোরি প্রথমে ভয় পেলেও খুব শীঘ্রই বুঝতে পারলেন, এই পক্ষীরাজ কথা বলতে পারে। আলোরবিন্দ বলল, রাজকুমারী, তুমি প্রকৃতিকে ভালোবাসো, তাই আমি এসেছি তোমার বন্ধু হতে। কিন্তু আমাদের সময় অল্প, কারণ আলোকধারা রাজ্যকে গ্রাস করতে আসছে এক অন্ধকার শক্তি, ছায়ানগর। ইলোরি বুঝে গেলেন, তাঁকে আর রাজপ্রাসাদের নিরাপদ দেয়ালে লুকিয়ে থাকলে চলবে না। তিনি আলোরবিন্দের পিঠে চড়লেন, আর আকাশ পথে যাত্রা শুরু করলেন সূর্যালোকার শিখরে, যেখানে লুকিয়ে আছে প্রাচীন এক জাদুপাথর, প্রভামণি। তবে পথ সহজ ছিল না, তাঁদের থামাতে এলো ছায়ানগরের অশরীরী ধোঁয়া, বিপজ্জনক জাদু, আর এক পিশাচরানী নিবড়ি। ইলোরি কোনো যুদ্ধ জানতেন না, কিন্তু জানতেন ভালোবাসা আর সাহস। প্রভামণির সামনে দাঁড়িয়ে তিনি বললেন, আমার শক্তি নয়, আমার মমতা চাই। আমি চাই আলো ফিরুক সব হৃদয়ে। প্রভামণি তখন আলো ছড়িয়ে দিল আকাশ জুড়ে। নিবড়ি অদৃশ্য হয়ে গেল, আর ছায়ানগর গলে গেল আলোয়। ইলোরি আর আলোরবিন্দ ফিরে এলেন অলোকধারায়। রাজ্যের সবাই তাকে শুধু রাজকুমারী নয়, আলোর রক্ষাকর্ত্রী হিসেবে দেখতে শুরু করল। আর আকাশের পথ তখনও খোলা ছিল, যেখানে ইলোরি ও আলোরবিন্দ প্রায় উড়ে বেড়াতেন, নতুন নতুন রাজ্য খুঁজতে। চিরযৌবনের উপত্যকা। অনেক অনেক বছর আগে দূরবর্তী এক অলৌকিক রাজ্য ছিল, নাম অমরাবতী। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই রাজ্যটি ছিল এতটাই সুন্দর, যেন স্বপ্নের মতো। এখানকার আকাশ ছিল নীলচে বেগুনি, গাছে গাছে সোনালি পাতা ঝুলে থাকত, আর পাখিরা গান গাইত এমন ভাষায় যা মানুষ বোঝে না, কিন্তু হৃদয় অনুভব করে। এই রাজ্যের রানী ছিলেন এক পরী, প্রেমলতা। তাঁর ডানা ছিল ময়ূরের পালকের মতো রঙিন, চোখ দুটো যেন রত্নখচিত আকাশ, আর কণ্ঠ ছিল যেন নদীর কলকল শব্দ। কিন্তু তাঁর সবচেয়ে রহস্যময় গুণ ছিল, তিনি কখনোই বার্ধক্যে পৌঁছাতেন না। শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে, তবুও প্রেমলতা ছিলেন একই রকম তরুণী, উজ্জ্বল ও সৌন্দর্যে ভরা।
এমন জাদু কোথা থেকে এলো? চিরযৌবনের উপত্যকা এ ছিল প্রেমতার রহস্যের উৎস। রাজ্যের প্রাচীন লোককথা অনুযায়ী এই উপত্যকায় একবার কেউ প্রবেশ করলে তার হৃদয়ের সত্যতা মাপা হয়। যে পবিত্র হৃদয়ের অধিকারী সে পায় অমরকমল নামের এক অলৌকিক ফুল। এই ফুলের শিশির প্রেমলতাকে দেয় চিরযৌবনের বর। কিন্তু এই ফুল রক্ষা করত উপত্যকার রক্ষক আত্মারা, যারা মিথ্যা, লোভ কিংবা দুর্ভাবনায় আচ্ছন্ন হৃদয়কে সাথে সাথে উপত্যকা থেকে বহিষ্কার করত। অভিযাত্রী যুবক। একদিন বহু দূর থেকে এক যুবক এসে হাজির হয় অমরাবতীতে। নাম তার অরুণ। সোনালি চুল, চোখে আগুনের জ্যোতি আর কণ্ঠে সাহসের কথা। সে ছিল এক জায়বর অভিযাত্রী, যার একটাই লক্ষ্য ছিল জগতের বিস্ময় ও গোপন রহস্য আবিষ্কার করা। প্রথম দিনই রাজপ্রাসাদের কাছাকাছি এসে সে প্রেমলতাকে দেখে স্তব্ধ হয়ে যায়। সে কখনো এত সৌন্দর্য, এত মায়া, এত বেদনার ছোঁয়া এক মুখে দেখেনি। অরুণ ধীরে ধীরে প্রেমলতার নিকটবর্তী হয়। তারা একসাথে সন্ধ্যা কাটায় রাজ্যের ফুলের বাগানে, জোনাকির আলোয় ঘেরা হ্রদের ধারে। প্রেমলতা প্রথমে নিজেকে গুটিয়ে রাখলেও অরুণের সরলতা, তার কবিতা আর নিঃস্বার্থ মন তাকে ভরসা দেয়। রহস্য উন্মোচন ও কালভৈরবের আগমন। একদিন পূর্ণিমার রাতে প্রেমলতা অরুণকে নিয়ে গেল চিরযৌবনের উপত্যকার গোপন পথে। বলল, এই ফুলই আমার শক্তি। কিন্তু প্রতিবার যখন আমি শিশির স্পর্শ করি, আমার হৃদয় আরও একটুখানি ফাঁকা হয়ে যায়। আমি আজ আর পূর্ণ নই। আমি শুধু রূপের খাঁচায় বন্দী এক আত্মা। ঠিক তখনই উপত্যকার আকাশ কালো হয়ে উঠল। ফিরে এল এক পুরনো শত্রু, কালভৈরব। সে এক অভিশপ্ত জাদুকর, যার একসময় প্রেমলতার প্রতি দুর্বলতা ছিল। কিন্তু অমরত্ব না পাওয়ায় সে প্রতিশোধের আগুনে পুড়তে থাকে শতাব্দীর পর শতাব্দী। সে এসে দাবি করল অমরকমল। যুদ্ধ শুরু হল জাদুতে, মন্ত্রে, আত্মার শক্তিতে। উপত্যকা কেঁপে উঠল, ফুল শুকিয়ে যেতে লাগল। ঠিক তখন অরুণ নিজের জীবন বিপন্ন করে দাঁড়াল প্রেমলতার সামনে। বলল, তোমার রূপ নয়, আমি ভালোবেসেছি তোমার হৃদয়কে। যদি এই ফুল তোমার দুঃখের কারণ হয়, তবে সেটাকে ধ্বংস করে ফেলো। প্রেমলতা চোখের জল ফেলল, প্রথমবার নিজেকে মুক্ত অনুভব করল। সে অমরকমলের শিশির নদীতে ফেলে দিল। মুহূর্তেই ফুলের জাদু বিলীন হয়ে গেল, আর কালভৈরব ধ্বংস হয়ে গেল নিজেরই অভিশাপে। শেষের ছোঁয়া। প্রেমলতা হারাল চিরযৌবন, কিন্তু পেল একটি সত্যিকারের হৃদয়। অরুণ ও সে একসাথে রাজ্য ছেড়ে বেরিয়ে পড়ল, সাধারণ মানুষের মতো জীবন বেছে নিল। কিন্তু এখনও অমরাবতীর আকাশে মাঝে মাঝে দুটো উজ্জ্বল রঙিন পাখি উড়ে বেড়ায়, যাদের চোখে প্রেম, ডানায় আলো, আর হৃদয়ে অমরতা। বিউটি অ্যান্ড দ্য বিস্ট। অনেক বছর আগে এক দেশে এক ধনী ব্যবসায়ী থাকত, যার 3টি কন্যা ছিল। তার মধ্যে সবচেয়ে ছোট মেয়েটির নাম ছিল বিউটি। বিউটি ছিল অত্যন্ত সুন্দর ও দয়ালু, অপূর্ব গুণবতী কন্যা। বিউটি ছিল প্রকৃতির মতোই শান্ত, স্নিগ্ধ এবং কোমল হৃদয়ের অধিকারী। যখনই কেউ তাকে জিজ্ঞেস করত, তোমার কি কিছু চাই, সে একটি উত্তর দিত, একটি লাল গোলাপ। সময় কখনো একরকম থাকে না। এক ঝড়েই ব্যবসায়ীর সমস্ত সম্পদ হারিয়ে গেল। শহরের আভিজাত্য জীবন থেকে তারা চলে গেল এক ছোট গ্রামে। সেখানেই শুরু হল নতুন জীবনের এক অধ্যায়। বড় 2 মেয়ে সারাদিন কেবল অতীতের বিলাসিতা নিয়ে আক্ষেপ করত, আর বিউটি, সে নিজের হাতে সংসার সামলাত, বাবাকে সান্ত্বনা দিত এবং বইয়ের পাতায় হারিয়ে যেত স্বপ্নের জগতে। একদিন ব্যবসায়ী খবর পেল, তার এক জাহাজ ডাঙায় ভিড়েছে। আশায় বুক বাঁধা বাবা শহরে গেলেন। কিন্তু ফিরে আসার পথে হঠাৎ এক তীব্র ঝড়ে হারিয়ে গেলেন ঘন অরণ্যে। তীব্র ঠান্ডা আর ক্লান্তিতে যখন দিশেহারা, তখন হঠাৎই চোখে পড়ল এক রহস্যময় প্রাসাদ। ঝকঝকে মেঝে, জ্বলজ্বলে ঝাড়বাতি, অদ্ভুত নীরবতা, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। এক অলৌকিক হাত যেন তাকে আহ্বান করল ভেতরে। গরম খাবার, নরম বিছানা, সবই যেন প্রস্তুত ছিল তার জন্য।
পরদিন সকালে বের হওয়ার সময় সে বিউটির কথা মনে করে প্রাসাদের বাগান থেকে একটি লাল গোলাপ তুলল। ঠিক তখনই বজ্রের মতো গর্জে উঠল এক ভয়ঙ্কর কণ্ঠ। এই গোলাপ আমার হৃদয়ের প্রতীক। তোমাকে এর মূল্য দিতে হবে। এক দৈত্যাকৃতি জানোয়ার, বিস্ট, আধা মানুষ আধা পশুর মতো এক প্রাণী দাঁড়িয়েছিল সামনে। তার চোখে ছিল গভীর বেদনা, কিন্তু কণ্ঠ ছিল কঠোর। বিনিময়ে ব্যবসায়ী চাইল মুক্তি। বিস্ট বলল, তোমার পরিবর্তে কেউ যদি নিজের ইচ্ছায় এখানে আসে, তবে তুমি মুক্ত। বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে বাবা সব কথা বললেন। বিউটি নিঃশূপে বলল, তুমি আমার জন্য ফুল এনেছ, এবার আমি তোমার জন্য জীবন দেব। সে প্রাসাদে গেল নিজের ইচ্ছায়। বিস্ট প্রথমে কঠোর মনে হলেও ধীরে ধীরে তার ব্যবহার বদলে গেল। সে বিউটিকে দামি পোশাক, বিশাল লাইব্রেরি, সঙ্গীত এবং গল্পের জগতে ভরিয়ে দিল। বিউটির প্রতি তার ভালোবাসা চোখে পড়ার মতো ছিল, কিন্তু বিস্ট কখনো তা বলত না। প্রতিদিন সে জিজ্ঞেস করত, তুমি কি আমাকে ভালোবাসো বিউটি? বিউটি বলত, আমি তোমার সঙ্গ পছন্দ করি, তবে ভালোবাসা আমি জানি না। সময় গড়াতে থাকে। একদিন বিউটি তার বাবার অসুস্থতার কথা জানতে পারে এবং বিস্ট তাকে কিছুদিনের জন্য বাড়ি যেতে দেয়, একটি শর্তে। তুমি যদি 7 দিনের মধ্যে না ফিরো, তবে আমি হারিয়ে যাব। বিউটি প্রতিজ্ঞা করেছিল ফিরবে, কিন্তু বাড়িতে ফিরে সময়ের হিসাব ভুলে গিয়েছিল। 7ম দিনের স্বপ্নে দেখল বিস্ট ধ্বংসপ্রায় অবস্থায় শুয়ে আছে বাগানের গোলাপ গাছের নিচে। বিউটি আর দেরি করেনি। প্রাসাদে ফিরে এসে বিস্টকে মৃতপ্রায় অবস্থায় পায়। অশ্রুসিক্ত চোখে তার কানে কানে বলে, আমি বুঝেছি, আমি তোমায় ভালোবাসি। ঠিক সেই মুহূর্তে এক আশ্চর্য আলো বিস্টকে ঘিরে ধরে। ধীরে ধীরে সে রূপান্তরিত হতে থাকে এক সুদর্শন রাজপুত্রের রূপে। তারপর বিস্ট বলল, এক জাদুকরী আমাকে অভিশাপ দিয়েছিল, সত্যিকারের ভালোবাসা ছাড়া আমি আমার আসল রূপ ফিরে পেতাম না। তুমি আমাকে মুক্ত করেছ বিউটি। বিউটি আর রাজপুত্রের বিয়ে হল রাজকীয় আয়োজনের মাধ্যমে। প্রাসাদে আনন্দের হিল্লোল বয়ে গেল, আর সেখানেই শুরু হল এক নতুন অধ্যায়, যেখানে ভালোবাসা, আত্মত্যাগ ও বিশ্বাসের গল্প চিরদিনের মতো গাঁথা রইল কালের পাতায়। এমন গল্প চিরকাল থেকে যাবে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো অভিশপ্ত হয় না। অন্ধকার রানীর অভিশাপ, মালেফিসেন্ট, মিস্ট্রেস অফ এভার। অনেক দূরে পাহাড়ের গায়ে ছুঁয়ে থাকা এক স্বপ্নরাজ্য ছিল, নাম তার মুর। এই ভূমি ছিল ফুলের হাসিতে, জলের গানে আর জাদুর সুরে পূর্ণ। সেখানে গাছেরা ফিসফিস করে কথা বলত, পোকামাকড় গাইত ঘুমপাড়ানি গান। এই রহস্যভরা ভূখণ্ডের রক্ষাকর্ত্রী ছিলেন এক অপরূপ ডানাওয়ালা পরী, ম্যালেফিসেন্ট। তার ডানা কালো, তবু মন ছিল সোনার মতো নরম। তার চোখে ছিল অভিজ্ঞতার ঝড়, আর হৃদয়ে এক অপূর্ণ ভালোবাসার গল্প। তিনি একদিন ভালোবেসেছিলেন এক মানুষকে, কিন্তু সেই মানুষ বিশ্বাস ভেঙেছিল, কেটে নিয়েছিল তার ডানা। সেই বিশ্বাসঘাতকতার পর ম্যালেফিসেন্ট হয়ে ওঠেন কঠিন, রুদ্ধ, ভয়ানক। তবু এক শিশুর আগমনে খুলে যায় তার হৃদয়ের দরজা। সেই শিশু অরোরা, যে তার জীবন বদলে দেয়। যাকে তিনি গড়েছিলেন ভালোবাসা দিয়ে, রক্ষা করেছিলেন অভিশাপ দিয়েও। বছর ঘুরে যায়। অরোরা বড় হয়, হয়ে ওঠে মুরের রানী। আর তার হৃদয়ে ভালোবাসা জন্ম নেয় পাশের রাজ্যের যুবরাজ ফিলিপের প্রতি। ফিলিপ তাকে বিয়ের প্রস্তাব দেয়, আর অরোরা তা আনন্দের সঙ্গে গ্রহণ করে। দুই রাজ্যের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে থাকে, আলো আর মানুষের জগতের মাঝে এক নতুন সেতুবন্ধন। রাজা জন ও রানী ইঙ্গরিত আমন্ত্রণ জানান অরোরা ও ম্যালেফিসেন্টকে এক শুভ রাত্রিভোজে। কিন্তু এই সন্ধ্যার ছায়াতেই লুকিয়ে ছিল এক ভয়াবহ ষড়যন্ত্র। রানী ইঙ্গরিত বাইরের হাসির আড়ালে ছিল হিংসা আর ঘৃণার রাজ্য। সে মানুষ ছাড়া আর কাউকেই রাজ্যে দেখতে চায় না। পরী, জাদু, ভিন্নতা, সব তার চোখে শত্রু। সেই রাতেই রাজা জন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দোষ দেওয়া হয় ম্যালেফিসেন্টকে। অপমান, অভিশাপ আর আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রাসাদে। ম্যালেফিসেন্ট উড়ে পালাতে যায়,
কিন্তু এক জাদু বর্ষা তার ডানায় বিদ্ধ হয়। আঘাতে লুটিয়ে পড়ে সে গভীর সাগরে। সবাই ভাবে মৃত, কিন্তু প্রকৃতির নিয়মে যে সত্যিকার ভালোবাসে সে মরে না। সমুদ্রের অতলে এক নতুন জগৎ খোলে। এক ডানাওয়ালা গোষ্ঠী ডার্কফেই তাকে উদ্ধার করে নিয়ে যায় এক গুহার রাজ্যে। সেখানে ম্যালেফিসেন্ট জানে সে এক সাধারণ পরী নয়। তার রক্তে বয়ে চলে এক পুরাতন আগুনের উত্তরাধিকার, ফিনিক্স, যে পুড়ে ছাই হয় আবার জন্ম নেয় অগ্নিস্নানে। ডার্কফেইদের কেউ চায় যুদ্ধ, কেউ চায় শান্তি। আর ম্যালেফিসেন্ট, সে দ্বিধায় পড়ে, কারণ হৃদয়ে তার এখনো অরোরার জন্য ভালোবাসা রয়ে গেছে। অন্যদিকে রানী ইঙ্গরিত তৈরি করে এক ভয়ঙ্কর জাদু ধোঁয়া, যা শেষ করে দিতে পারে সব পরী আর জাদুকর প্রাণীকে। শুরু হয় যুদ্ধ। আকাশে উড়ে আসে ডার্কফেই সেনারা, নিচে মানুষের কামান, তীর, আগুন। অরোরা বুঝতে পারে সত্যি এবং ছুটে আসে যুদ্ধ থামাতে। কিন্তু রানী ইঙ্গরিথের ফাঁদে সে পড়ে যায়। তাকে বাঁচাতে এগিয়ে আসে ম্যালেফিসেন্ট। সে নিজের জীবন উৎসর্গ করে। সে গলে যায় ধোঁয়ায়, ছাই হয়ে যায়। আর তখনই প্রকৃতি থেমে যায়, আকাশ কেঁদে ওঠে। হঠাৎ সেই ছাইয়ের মাঝখান থেকে জেগে ওঠে আগুনের রূপ, এক উজ্জ্বল রক্তবর্ণ ফিনিক্স। ডানা মেলে আগুনে জ্বলে সে, চোখে দীপ্তি, কণ্ঠে বজ্র। রানী ইঙ্গরিত থমকে যায়। ম্যালেফিসেন্ট ক্ষমা করে দেয় তাকে, কারণ সে জানে ক্ষমা অনেক সময় প্রতিশোধ থেকেও বেশি শক্তিশালী। সব শেষ হয় না, নতুন করে শুরু হয়। অরোরা ও ফিলিপের বিয়ে হয়। দুই রাজ্য একত্রিত হয় বন্ধনে। আর ম্যালেফিসেন্ট আবার ডানা মেলে উড়ে যায় আকাশে, ডার্কফেইদের সঙ্গে। বিদায় নেয়ার আগে সে বলে, ভালোবাসা বেছে নিও, কারণ ঘৃণা কেবল ছাই হতে পারে, ফুল হতে পারে না। ভয় থেকে জন্ম নেয় ঘৃণা, আর ভালোবাসা পারে সেই অন্ধকারকে আলোতে রূপ দিতে। সত্যিকারের শক্তি আসে ক্ষমা আর সাহসের মধ্য থেকে। নেকড়ে মা ও দত্তক রাজকুমারী। অনেক অনেক বছর আগের কথা। দূর এক রাজ্যে, গভীর অরণ্যের মাঝখানে থাকত এক রহস্যময় সাদা নেকড়ে। তার নাম ছিল লুনারা। সে ছিল জাদুবিদ্যায় পারদর্শী এবং অরণ্যের একমাত্র রক্ষক। তার চোখ দুটি ছিল নীল রত্নের মতো উজ্জ্বল, আর তার গলায় ঝুলত এক প্রাচীন মণিবিশেষ, যেটি তাকে জাদু শক্তি দিত। এক ঝড়ঝঞ্ঝার রাতে লুনারা হঠাৎ শুনতে পেল এক শিশুর কান্না। গাছপালার ফাঁক দিয়ে সে ছুটে গেল নদীর পাড়ে। সেখানে সে দেখতে পেল একটি ছোট্ট শিশু, মোড়া সোনালি কাপড়ে, এক ঝোলার মধ্যে। শিশুটির গলায় ছিল একটি লকেট, তাতে খোদাই করা ছিল রাজকন্যা এলারা। লুনারা শিশুটিকে তুলে নীল বুকে। সে জানত না এই মেয়েকে কোথা থেকে এসেছে, কিন্তু সে জানত এই ছোট্ট প্রাণটি এখন তার দায়িত্ব। লুনারা রাজকন্যা এলারাকে নিজের গুহায় নিয়ে গেল। সে তাকে দুধ খাওয়াল, আগুনের পাশে গরম রাখল, আর তার নেকড়ের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। এলারা ধীরে ধীরে বড় হতে থাকল। তার চুল গোলাপি, চোখ সমুদ্রের মতো নীল, আর তার মন দুঃসাহসিক ও কোমল। সে শিখল কিভাবে পশুদের ভাষা বুঝতে হয়, কিভাবে নিঃশব্দে চলতে হয়, কিভাবে তীর ধনুক চালাতে হয়, আর কিভাবে প্রকৃতির সঙ্গে এক হয়ে থাকতে হয়। লুনারা তাকে শিখিয়েছিল প্রকৃত শক্তি আসে হৃদয় থেকে, না যে রাজবংশ থেকে। অনেক বছর পর এক দুষ্ট রাজার ভাই, যার নাম ছিল ড্রাগনিস, এলারার হারিয়ে যাওয়া খবরে চমকে ওঠে। যদি এলারা ফিরে আসে, তাহলে সে আর রাজা থাকতে পারবে না। তাই সে তার জাদুকর সেনাপতি ও সৈন্যদের পাঠায় অরণ্যে, এলারাকে খুঁজে বের করে তাকে হত্যা করতে। লুনারা ভবিষ্যৎ দেখতে পেরেছিল। সে জানত এলারার সময় এসেছে নিজের সত্য জানার। এক রাতে সে এলারার সামনে এক পুরনো সিন্দুক খুলে দেয়, যেখান থেকে বের হয় রাজকন্যার পোশাক, লকেটের একাংশ ও এক প্রাচীন মানচিত্র। লুনারা বলে, তুমি রাজকন্যা এলারা। তোমার জন্মভূমি তোমার অপেক্ষায় আছে। কিন্তু তোমার পথ সহজ হবে না। এলারা সিদ্ধান্ত নেয়, সে ফিরে যাবে। কিন্তু ভয় নয়, ন্যায়ের অস্ত্র হাতে নিয়ে। লুনারা তাকে দিয়ে যায় একটি জাদুকরী তীরধনুক আর একটি গোপন মন্ত্র,
যেটি বললে সে নেকড়ের রূপ নিতে পারবে। এলারা অরণ্য পার হয়ে পৌঁছে যায় রাজ্যের প্রান্তে। সেখানে সে দেখতে পায় রাজ্যের মানুষ ভয় আর দুঃখে ডুবে আছে। ড্রাগনিস রাজ্যটিকে শোষণ করে চলেছে। এলারা অবশেষে প্রাসাদে পৌঁছে ড্রাগনিসের সঙ্গে মুখোমুখি হয়। সে জানায় নিজের পরিচয়, কিন্তু ড্রাগনিস তাতে ক্ষেপে উঠে তাকে বন্দী করতে চায়। সেই মুহূর্তে এলারা উচ্চারণ করে মন্ত্র, লুনারা ও লাইটেন্ড্রা, আমাকে শক্তি দাও। তার শরীর ঘিরে জ্যোতির রেখা, সে রূপ নেয় এক সাদা নেকড়ে মানবীতে। তার তীরধনুক ছুড়ে দেয় এক আকাশবজ্রের তীর, যা ভেদ করে দেয় ড্রাগনিসের কালো জাদু। যুদ্ধ শেষ হয়। ড্রাগনিস পরাজিত হয়। এলারাকে সিংহাসনে আহ্বান করা হয়, কিন্তু সে রাজ্য শাসনের বদলে বলে, আমি অরণ্যের সন্তান। আমি চাই রাজ্য ও অরণ্য একসঙ্গে থাকুক। প্রতি বছর এলারার নেতৃত্বে পালিত হতে লাগল লুনারা দিবস, যেখানে রাজ্যের মানুষ অরণ্যে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সেই সাদা নেকড়ে মাকে, যিনি শুধুই মা নন, একজন সত্যিকারের রক্ষক। এলারা বলত পরিবার জন্মে নয়, ভালোবাসায় গড়ে ওঠে। আমি এক নেকড়ের কন্যা, আমি এক রাজ্যের রাজকন্যা, আমি এলারা। ভালোবাসা, সাহস ও সত্যের শক্তি যেকোনো অন্ধকারকে হার মানাতে পারে। যমজ সাপ রাজকুমারী। ছিল এক অদ্ভুত রাজ্য, সাপপুরী। সেখানকার আকাশ ছিল রত্নের মতো ঝলমলে, নদী ছিল রূপোর মতো চকচকে, আর পাহাড়ের গায়ে লতিয়ে থাকত সোনালি ফুল। এই জাদুময় রাজ্যের গভীরে এক বরফসাদা দোলনার মধ্যে জন্ম নিয়েছিল দুই যমজ রাজকুমারী, রোশেলা, গোলাপি সাপকন্যা, আর নাইরা, বেগুনি সাপকন্যা। তাদের শরীর জুড়ে ঝিকিমিকি আঁশ, চোখে ছিল হাজার তারা। রোশেলা হাসলে ফুল ফোটাত, আর নাইরা চোখ বন্ধ করলেই রাত নেমে আসত। দুজনেই ছিল অশরীরী জাদুর ধারক, একজন আলো, অন্যজন ছায়া। তাদের জন্মের মুহূর্তে সাপপুরীর আদি জাদুকর ভবিষ্যৎবাণী করেছিলেন। যখন চাঁদ ও সূর্য একে অপরকে ছুঁবে, যমজ সাপরাজকন্যা মিলিত হলে ফিরবে সাপপুরীর হারানো দীপ্তি, নইলে আলো নিভে যাবে চিরদিনের জন্য। শুরুতে তারা ছিল এক প্রাণ, এক গান। কিন্তু ধীরে ধীরে একটা জাদুকরী রত্ন, নাগকণিকা, তাদের মধ্যে বিষ ঢালল। সে রত্ন নাকি যে রাজকন্যার কর্তলে থাকবে, সেই হবে ভবিষ্যতের সর্বময় শাসক। নাইরা বলল, আমি শক্তিশালী, এই রাজ্য আমিই রক্ষা করব। রোশেলা বলল, ভালোবাসা ছাড়া কোনো রাজত্ব টিকে না, দিদি। দুই বোনের মধ্যে তৈরি হল দূরত্ব। রোশেলা চলে গেল আলো পর্বতের মন্দিরে, আর নাইরা ঢুকে পড়ল ছায়ার গহ্বরে, নিজেকে গড়ে তুল এক ছায়ার রানী হিসেবে। সাল কেটে গেল। নাইরার অন্ধকার জাদু রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল। সাপপুরীর গাছ শুকিয়ে গেল, নদী বিষে রূপান্তরিত হল, আর রাজ্যের প্রাণীরা নিখোঁজ হতে থাকল। রোশেলা দূর থেকে সব দেখল, কিন্তু নিজের আলো দিয়েও কিছু করতে পারল না, কারণ সে জানত এই অন্ধকারকে একার জাদু দিয়ে ঠেকানো যাবে না। ঠিক সেই মুহূর্তে এল চন্দ্রগ্রহণ। আকাশে সূর্য আর চাঁদ একই রেখায়, যেমনটা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল। রোশেলা বুঝল সময় এসেছে। সে ছুটে গেল নাইরার কাছে। নাইরা তখন আর মানুষ ছিল না, সে ছিল এক বিশাল, পাখাবিহীন, অন্ধকার আলো মেশানো নাগিনী, যাকে নিজেও চিনতে পারছিল না। রোশেলা ধীরে ধীরে কাছে গিয়ে বলল, তুমি আমাকে চিনো? আমি তোমার বোন। আমরা একসাথে জন্মেছি, একসাথে শেষও হতে পারি। কিন্তু আমি চাই আমরা একসাথে নতুন সূর্য তোলে ফিরি। নাইরার চোখে এক ফোঁটা জলের মতো কিছু ঝিলিক দিল। সেই চোখে প্রথমবারের মতো আলো ফুটল। দুজন হাত ধরল। তাদের দেহ থেকে বেরিয়ে এল দুই বিপরীত ধারা, আলো ও অন্ধকার। দুই স্রোত মিলে তৈরি করল এক জাদুবলয়, যা আকাশ পর্যন্ত উঠল। আকাশ থেকে নেমে এলো রঙিন বজ্রপাত, বাতাসে বাজল এক অদৃশ্য সুর। সাপপুরী আবার জেগে উঠল। নাগকণিকা নিজেই ভাগ হয়ে গেল, একটি অংশ রোশেলার মুকুটে, আর অন্যটি নাইরার। তারা বুঝে গেল প্রকৃত শক্তি একটা ও ভালোবাসায়। আজও যদি চাঁদের আলোয় গোলাপি ও বেগুনি রঙের রেখা দেখা যায়, তাহলে জেনে নিও রোশেলা আর নাইরা একসাথে পাহারা দিচ্ছে সাপপুরীর আকাশ। ইচ্ছেপূরণ বাজার। অনেক বছর আগের কথা।
অরণ্যঘেরা পাহাড়ি এক গ্রামে বাস করত এক শান্ত স্বভাবের মেয়ে, নাম চৈতি। সে ছিল নিঃসঙ্গ, কিন্তু পরিপূর্ণ ছিল মমতা আর সহানুভূতিতে। বাবা মায়ের মৃত্যুর পর থেকে চৈতি ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকত। প্রতিদিন সে জঙ্গলে কাঠ কুড়াতে যেত, নদী থেকে পানি আনত, আর প্রতিবেশীদের যতটা পারত সাহায্য করত। একদিন সন্ধ্যার দিকে চৈতি জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে পথ ভুলে গেল। সূর্য তখন ডুবে গেছে, চারপাশ অন্ধকার হতে শুরু করেছে। হঠাৎ সে দেখতে পেল একটা ঝিকিমিকি আলো দূরে জ্বলছে। কৌতূহল নিয়ে সে এগিয়ে গেল। আলোটা আসছিল এক বৃত্তাকার মাঠ থেকে। ঘাস ছিল নীলাভ সবুজ, আর মাঝখানে একটা সোনালি পাথরের স্তম্ভ। পাথরের গায়ে খোদাই করা ছিল কিছু রহস্যময় শব্দ। যার মন পবিত্র, যার ইচ্ছা নিঃস্বার্থ, তার ইচ্ছা এখানে পূর্ণ হবেই। আরও ছোট করে লেখা, এখানে যা চাইবে তা মিলবে, তবে অন্যের জন্য চাইলে। চৈতি ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে গেল, তারপর চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, আমার গ্রামে যেন কেউ না খেয়ে না থাকে। হঠাৎ চারপাশে ঝমঝম শব্দ, যেন ঝড় উঠল। তারপরই আকাশ থেকে পড়তে লাগল সোনার মুদ্রা, টাকা, ঝলমলে আলো। পাথরের মাথায় জ্বলজ্বল করে উঠল সবুজ একটি জ্যোতি। চৈতি প্রথমে হতবাক হয়ে গেল, ভাবল বুঝি স্বপ্ন দেখছে। কিন্তু না, সব সত্যি। সে কিছুই নিজের জন্য রাখল না, সব নিয়ে গিয়ে গ্রামে বিলিয়ে দিল। রহস্য আরও ঘনীভূত হয়। পরের দিন চৈতি আবার গেল সেই মাঠে। এবার বলল, সব শিশু যেন বইখাতা পায় আর স্কুলে যেতে পারে। আবার সেই ঝড়, আলো, আর আকাশ থেকে পড়ল খাতা, বই, জামাকাপড়। চৈতি সেগুলো গ্রামের শিশুদের বিলিয়ে দিল। এভাবে ধীরে ধীরে ইচ্ছেপূরণ বাজার হয়ে উঠল গ্রামের এক গোপন আশীর্বাদ। কেবল চৈতি জানত সেই জায়গার পথ। একদিন চৈতির এক প্রতিবেশী, লোভী মালতী, তাকে অনুসরণ করল। সে নিজেও গিয়ে পাথরের সামনে দাঁড়িয়ে বলল, আমার জন্য এক বড় বাড়ি চাই। কিন্তু সঙ্গে সঙ্গে একটা কালো ধোঁয়া বেরিয়ে এসে বলল, তুমি লোভী, তোমার মন পবিত্র নয়। এই জায়গা তোমার জন্য নয়। মালতী ভয় পেয়ে ছুটে পালাল। এরপর চৈতি বুঝে গেল জায়গাটা খুব পবিত্র ও জাদুময়, শুধু সত্যিকারের ভালো মানুষদের জন্য। সে গোপনে গ্রামের কিছু নিরীহ মানুষকে নিয়ে গড়ল ইচ্ছেপূরণ সমাজ, যারা প্রতিনিয়ত মানুষের উপকার করবে। গ্রামের পাশে জঙ্গলের গভীরে আজও নাকি সেই ইচ্ছেপূরণ বাজার আছে। তবে সে জায়গায় পৌঁছাতে হলে আগে হৃদয়কে করতে হয় নির্মল, মনকে করতে হয় নিঃস্বার্থ। অনেকে খুঁজতে গিয়েও খুঁজে পায়নি, কারণ সেই বাজার কেবল তাকেই পথ দেখায়, যার অন্তরে থাকে ভালোবাসা আর ইচ্ছায় থাকে নিঃস্বার্থতা। হাইব্রিড রাজকন্যা। অনেক অনেক কাল আগে এক জাদুকরী রাজ্যে ছিল দুটি পৃথক জগৎ। একটি ছিল সূর্যপুরী, যেখানে প্রতিটি সকাল সোনালি রশ্মির ঝলকানিতে জেগে উঠত। অন্যটি ছিল চাঁদপুর, যেখানে রাতের রূপালী আলোয় প্রকৃতি আবেশিত হয়ে থাকত। এই দুই জগতের ঠিক মাঝখানে জন্ম নিয়েছিল এক অনন্য শিশু, এক অদ্ভুত মেয়ে, যার শরীরের একদিক সোনালি, আরেক দিক রূপালী। তার নাম রাখা হয় এলোরিয়া, রাজ্যের প্রথম ও একমাত্র হাইব্রিড প্রিন্সেস। তার সোনালি চুলে লুকিয়ে ছিল আগুনের শক্তি, আর রূপালী চুলে ছিল শীতল জাদু। সে যখন হাঁটত, এক পাশে জেগে উঠত সকাল, আর আরেক পাশে নামত রাত্রির শান্ত ছায়া। সবাই তাকে ভালোবাসত, কিন্তু ভয়ও পেত, কারণ সে ছিল দুই বিপরীত শক্তির ধারক। একদিন সূর্যপুরীর আকাশে আর সূর্য উঠল না। চাঁদপুরেও চাঁদের আলো মুছে গেল। রাজ্যের সমস্ত ঘড়ি থেমে গেল। প্রকৃতি যেন দিশেহারা হয়ে পড়ল। জ্যোতিষীরা জানালেন আলো আর ছায়ার ভারসাম্য নষ্ট হয়েছে। একমাত্র এলোরিয়া পারে এটিকে ফিরিয়ে আনতে। এলোরিয়া যাত্রা শুরু করল। প্রথমে তাকে যেতে হল আগুনের গুহায়, যেখানে রক্ষী ছিল আগ্নেয় দৈত্য। সে তার সোনালি শক্তি দিয়ে তাকে শান্ত করল। এরপর এল বরফের উপত্যকা, যেখানে ছিল জমাট বাঁধা দানব। তার রূপালী জাদু দিয়ে এলোরিয়া বরফ গলিয়ে তাকে মুক্ত করল।
শেষে সে পৌঁছায় এক রহস্যময় আয়নার রাজ্যে, সেখানে সে নিজের প্রতিচ্ছবিকে দেখে, কিন্তু সেটা বিভক্ত, এক পাশ আগুন এক পাশ ছায়া। প্রতিচ্ছবি বলে, তুমি যদি এক পক্ষকেই বেছে নাও, রাজ্য ধ্বংস হয়ে যাবে। তখন এলোরিয়া বুঝতে পারে আলো ও অন্ধকার দুই তার পরিচয়। সে নিজেকে পুরোপুরি গ্রহণ করে আলোকে ভালোবাসে, অন্ধকারকে বোঝে। তার হৃদয় থেকে বেরিয়ে আসে এক ঝলমলে জ্যোতি, যা ছড়িয়ে পড়ে দুই রাজ্যে। আবার সূর্য ওঠে সূর্যপুরীতে, আর চাঁদ ঝলমল করে চাঁদপুরে। এলোরিয়া হয় সমতার রক্ষাকর্ত্রী। আমাদের মধ্যে আলো আছে, ছায়াও আছে। নিজের সব দিককে গ্রহণ করলেই আমরা সত্যিকারের শক্তিশালী হয়ে উঠি। এনচ্যান্টেড রিয়ালমের রহস্য, ডিজনি প্রিন্সেস। উত্তরের শ্বেতপ্রাসাদে একদিন এলসা হঠাৎ লক্ষ্য করল তার বরফের আয়নায় এক দুর্ভাবনাময় চিত্র ভেসে উঠেছে, একটি ছায়াময় দরজা, যার গায়ে খোদাই করা রহস্যময় প্রতীক শুধু বিশুদ্ধ হৃদয় মুক্ত করতে পারবে বন্দী আত্মাদের। এলসা বুঝল এই ডাক সাধারণ নয়। এই দরজা একটি প্রাচীন রাজ্য, এনচ্যান্টেড রিয়ালম এর, যেটি অভিশপ্ত হয়ে শতাব্দী ধরে বন্ধ। দরজাটি খোলার জন্য প্রয়োজন বিশেষ শক্তির, বিশুদ্ধ আত্মা, বিশ্বাস, সাহস এবং হৃদয়ের শক্তি। এলসা জানে একার পক্ষে এটা সম্ভব নয়। সে সাহায্যের জন্য পাঠায় এক এক রাজ্যের এক এক রাজকন্যাকে, প্রত্যেকে অনন্য গুণে গুণান্বিত। এলসা বরফ ও তুষারের রানী। তার হৃদয়ের গভীর থেকে জন্ম নেয় বরফের শক্তি। তিনি নেতৃত্ব, ধৈর্য আর আত্মসংযমের প্রতীক। আন্না সাহসী ও দৃঢ়চেতা। এলসার বোন, ভালোবাসার শক্তি যার সবচেয়ে বড় অস্ত্র। সেন্ডারেলা শান্ত স্বভাবের, বিশ্বাস আর কল্পনার শক্তিতে সঞ্জীবিত। কষ্ট সহ্য করেও হাসি ধরে রাখে। স্নো হোয়াইট মমতাময়ী ও হৃদয়বান, প্রাণীদের সঙ্গে কথা বলতে পারে এবং তার কণ্ঠে থাকে স্নেহের জাদু। অরোরা স্লিপিং বিউটি, স্বপ্ন আর ভাগ্যের প্রতীক। তার স্বপ্নদর্শনের শক্তি ভবিষ্যৎ দেখতে সাহায্য করে। বেল বইয়ের জ্ঞান আর বোঝার ক্ষমতায় অতুলনীয়। তার জ্ঞানই তাকে পথ দেখায়। জেসমিন স্বাধীন চেতা, নির্ভীক এবং সঠিককে রক্ষা করতে সদা প্রস্তুত। অ্যারিয়েল সমুদ্রকন্যা, কণ্ঠস্বরের জাদু তার শক্তি। জলের মধ্যে তার চলাফেরা অদ্বিতীয়। রাপানজেল, তার জাদুকরি চুলে রয়েছে নিরাময়ের শক্তি। সে সাহসী ও কৌতূহলী। মেরেডা, নিখুঁত ধনুর্বিদ্যা, বন্য প্রকৃতির মতো স্বাধীন ও সাহসী। মুলান, বুদ্ধিমত্তা, কৌশল আর যোদ্ধার সাহস তাকে করেছে অনন্য। মোয়ানা, সমুদ্রের কন্যা, নেতৃত্ব আর প্রকৃতির শক্তি তার পাশে। সবাই একত্রিত হলে এলসা তাদের নিয়ে গেল সেই দরজার সামনে। সেখানে জাদুর দরজার সামনে দাঁড়িয়ে তারা মিলিতভাবে তাদের ক্ষমতা ব্যবহার করে। তারা একসঙ্গে হাতে হাত রাখে। এলসা বরফ দিয়ে বানাল সেতু। মোয়ানা ডেকে আনল সমুদ্রের ঢেউ, যা ছুঁয়ে গেল দরজাকে। মুলান এবং মেরিডা প্রহরীর ফাঁদ কাটিয়ে দিল। রূপাঞ্জেল চুল দিয়ে বেষ্টনী সরাল। অ্যারিয়েল গান গেয়ে দরজার সুর ভাঙল। আউরোরা স্বপ্নে দেখল দরজার পেছনের পথ। বেল বইয়ের পুরনো মানচিত্র পড়ে পথ চিনল। জেসমিন সবকিছু সুসংগঠিত করল। স্নো হোয়াইট প্রাণীদের সাহায্যে গোপন চাবি খুঁজে পেল। আন্না সবার মনোবল জুগিয়ে চলল। সিন্ডারেলা বিশ্বাস আর হৃদয়ের জাদু দিয়ে দরজা খুলে দিল। এক বিস্ময়কর আলো ছড়িয়ে পড়ল এবং দরজার ওপারে উন্মোচিত হল এনচ্যান্টেড রিয়ালম, এক প্রাচীন জগৎ যেখানে সময় থেমে গেছে, প্রাণীরা পাথরে পরিণত, আর রাজ্য ঝিমিয়ে আছে অভিশাপে। এই রাজ্য একসময় ছিল জাদু, সঙ্গীত ও আনন্দের, কিন্তু এখন চারপাশে শুধু পাথরের মূর্তি, থমকে যাওয়া সময় এবং ছায়ার মতো ছড়িয়ে থাকা কুয়াশা। এই রাজ্যে অভিশাপ এনেছিল এক অন্ধকার জাদুকরী লুমিনা, যাকে বহু বছর আগে রাজকন্যারা পরাজিত করেছিল। কিন্তু তার ছায়া আবার ফিরে এসেছে। তারা খুঁজে পায় অভিশাপ ভাঙার জন্য প্রয়োজন এক জাদুকরী রত্ন, হারানো হৃদয়, যা এক বিশাল ড্রাগনের পাহারায় রাখা। এখন তাদের 3টি চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।
মন পরীক্ষা আউরোরা এবং বেল নেতৃত্ব দেয় এই অংশে। সঠিক সিদ্ধান্ত না নিলে হারিয়ে যেতে হয় চিরতরে। ভয় পরীক্ষা মুলান, মেরিডা ও আন্না পথের দানবদের মুখোমুখি হয় সাহসে ভর করে। বিশ্বাস পরীক্ষা সিন্ডারেলা, স্নো হোয়াইট এবং রাপুনজেল একে অপরকে বিশ্বাস করেই ফাঁদ থেকে মুক্তি পায়। শেষে তারা আসে ড্রাগনের গুহায়। ড্রাগন ভয়ঙ্কর আগুনে জ্বলে উঠছে চারদিক। মুলান সামনে গিয়ে বলে, তোমার অভিশাপ তোমাকে বন্দী করে রেখেছে। আমরা মুক্তি দিতে এসেছি। ড্রাগন ক্রুদ্ধ হয়ে আগুন ছোড়ে। এলসা তার বরফের ঢালে আগুন ঠেকায়, মোয়ানা সমুদ্রের ঢেউয়ে আগুন নিভিয়ে ফেলে। রূপাঞ্জেল তার চুলের আলো দিয়ে ড্রাগনের হৃদয়ে শান্তি আনে। ড্রাগন ধীরে ধীরে থেমে যায়। রত্নটি বেরিয়ে আসে নিজে থেকেই। রত্নটি উদ্ধার হয়। কিন্তু অভিশাপ ভাঙবে না শুধু রত্নে, চাই একসাথে উচ্চারিত হৃদয়ের একটা। সব রাজকন্যা একসঙ্গে বলে, আমরা এক, ভালোবাসায়, বন্ধুত্ব, শক্তিতে একতাবদ্ধ। অভিশাপ ভেঙে যায়। প্রাণীরা প্রাণ ফিরে পায়। এনচ্যান্টেড রিয়ালমে আবার হাসি ও আলো ফিরে আসে। রণভূমি রূপ নেয় ফুলেভরা রাজ্যে। পাথরের মূর্তি ফিরে পায় প্রাণ, গাছেরা আবার কাঁপে হাওয়ায়। তারা একে একে বিদায় নেয়। আকাশে জ্বলজ্বল করে তাদের প্রতীক, একটি তারকাখচিত রত্ন, যার নাম দেয়া হয় বন্ধনের আলো। অ্যালডোরিয়া নামক রূপকথার রাজ্যে, যেখানে জাদু প্রবাহিত হয় নদীর মতো সহজে, সেখানে ছিল একটি রহস্যময় অরণ্য, যার গল্প লোককথায় ফিসফিসিয়ে বলা হতো। সেই বন ছিল ঘন ও সবুজ, গাছগুলো এতটাই প্রাচীন যে মনে হতো তারা যেন সময়ের জন্মকেও প্রত্যক্ষ করেছে। রঙিন পাখিরা ডালে বসে এমন সুরেলা গান গাইত, যা কেবল সেরা সঙ্গীতজ্ঞরাই টেক্কা দিতে পারত। অ্যালডোরিয়ার রাজকন্যা এলারা শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার অদম্য কৌতূহল ও সাহসের জন্যও পরিচিত ছিলেন। তার লম্বা সোনালি চুল রোদের আলোয় ঝলমল করত, আর তার হৃদয় ছিল সাহসিকতায় পূর্ণ, যা কোনো রাজকীয় দায়িত্বেও দমন করা যেত না। ছোটবেলা থেকেই তিনি শুনেছেন সেই বনভূমির এক জাদুকরী গ্লেডের গল্প, যেখানে নাকি এক অলৌকিক প্রাণী একটি অটুট ইচ্ছা পূর্ণ করে। এলারা সবসময় অরণ্যের প্রতি এক অদ্ভুত টান অনুভব করতেন। তার স্বপ্নে তিনি প্রায়ই দেখা পেতেন জোনাকির আলোয় আলোকিত পাতাঝরা পথের। এক ঝকঝকে শরৎ সকালে তিনি সত্য খুঁজতে পাড়ি দিলেন সেই অরণ্যের গভীরে। সঙ্গী ছিল কেবল তার বিশ্বস্ত ঘোড়া অ্যাস্টার। যত গভীরে এলারা অরণ্যে প্রবেশ করছিলেন, চারপাশের পৃথিবী যেন এক রহস্যময় সুরে গুনগুন করছিল। পথের দুপাশে ফুটে থাকা অদ্ভুত সুন্দর ফুলগুলি বাতাসে ছড়িয়ে দিচ্ছিল মৃদু সুগন্ধ। হঠাৎ করেই তিনি এক প্রশান্ত ক্লিয়ারিংয়ে পৌঁছালেন, যা ঝলমলে সোনালি আলোয় ভেসেছিল। সেখানে একটি পুকুর ছিল, যা আকাশকে প্রতিফলিত করছিল ঠিক যেন একটি নিখুঁত আয়নার মতো। পুকুরের মাঝখানে দাঁড়িয়েছিল এক মনোমুগ্ধকর প্রাণী, একটি ইউনিকর্ন, যার দেহ ঝলমল করছিল রংধনু আলোয়। তার কেশর ছিল রেশমের মতো ঝরঝরে, আর চোখ দুটি যেন ছিল প্রজ্ঞা ও কোমলতার আধার। এলারা ধীরে ধীরে এগিয়ে গেলেন, তার হৃদয় কাঁপছিল ভয় ও বিস্ময়ের মিশ্র অনুভবে। ইউনিকর্নটি মাথা নাড়ল এমনভাবে যেন সে এলারার জন্যই অপেক্ষা করছিল। রাজকন্যা এলারা, ইউনিকর্নটি বলল গ্রীষ্মের বাতাসের মতো মৃদু কণ্ঠে, তুমি এসেছ এক নিষ্কলুষ হৃদয় ও সৎ উদ্দেশ্য নিয়ে। একটি ইচ্ছা করো, তা পূর্ণ হবে। এই অলৌকিক মুহূর্তে এলারা চোখ বন্ধ করে নিঃশব্দে প্রার্থনা করলেন, তার রাজ্যের সমৃদ্ধি ও সুখের জন্য। চোখ খুলতেই ইউনিকর্নটি মাথা নিচু করে আশীর্বাদ দিল, আর এলারার হৃদয়ে ছড়িয়ে পড়ল এক উষ্ণ অনুভূতি। সেই মুহূর্তে নিশ্চিত হলেন যে তার রাজ্য বিকশিত হবে। কৃতজ্ঞতা ও আনন্দ নিয়ে তিনি ফিরে গেলেন তার প্রজাদের মাঝে। বনভূমি রয়ে গেল এক মধুর স্মৃতি হয়ে, আর এলারার কাহিনী বেঁচে রইল একজন রাজকন্যা হিসেবে, যিনি নিজের জন্য নয়, বরং তার জনগণের জন্য চেয়েছিলেন। আর অ্যালডোরিয়া রয়ে গেল সেই উদার ইচ্ছার সাক্ষ্য বহনকারী এক সমৃদ্ধ রাজ্য হয়ে। জাদুকরী পরীরা, রহস্যময় জগতের গোপন রহস্য। ম্যাজিক অফ ফেয়ারিজ, দ্য সিক্রেট অফ দি এনচ্যান্টেড রিয়ম। মানব চোখের ধরাছোঁয়ার বাইরে,
গভীর এক জাদুকরী অরণ্যে রয়েছে পরীদের এক রূপকথার জগৎ, এনচ্যান্টেড রিয়ালম। এখানে গাছেরা জলে ওঠে নরম আলোয়, ঝর্ণারা গান গায়, আর বাতাসে ঘোরে এক মিষ্টি জাদু। এই জগতের রক্ষক হল 5 জন জাদুকরী পরী। অরেলিয়া আলোপরী, যার ডানা রৌদ্ররশ্মিতে তৈরি। সেলিনা জলপরী, যার স্পর্শে নদী গলায় গান। জেফিরা বাতাসের পরী, যে উড়ে বেড়ায় মেঘের ঘরে। নিক্সারা রাতের পরী, যার ডানায় ঝুলে থাকে তারারা। ফ্লোরিয়াল প্রকৃতির পরী, গাছ ও মাটির ভাষা বোঝে। তারা সুখে ও শান্তিতে বাস করছিল যতক্ষণ না ক্রিস্টাল বৃক্ষ পরীদের জগতের হৃদয় ধীরে ধীরে নিভে যেতে শুরু করল। এক সন্ধ্যায় হঠাৎ অরণ্যের আকাশে কালো ছায়া ছড়িয়ে পড়ে। ক্রিস্টাল বৃক্ষের আলো ম্লান হয়ে যায়। পাতারা ঝরে পড়ে, ঝর্ণা থেমে যায়, আর বাতাস হয়ে পড়ে নিস্তব্ধ। 5 পরী জড়ো হয় জাদুকরী গ্রোভে। প্রাচীন রহস্যের বই খুলে তারা পড়ে এক পুরনো ভবিষ্যৎবাণী। যখন হৃদয় নিভে যাবে আলো, খুঁজে আনো 5টি চেতনার আলো। আগুন, বরফ, ছায়া ও স্বপ্ন পেরিয়ে জাগাবে তারা ঘুমন্ত কালো। 5 পরী বেরিয়ে পড়ে 5টি রহস্যময় গন্তব্যে। অরেলিয়া উঠে যায় জ্বলন্ত পর্বতে, আগুন ফিনিক্সের কাছে থেকে সত্যের শিক্ষা নিতে। সেলিনা ডুবে যায় বরফ জলের হ্রদে, জাগায় জল আত্মাদের আর খুঁজে আনে স্মৃতির মুক্ত। জেফিরা উড়ে যায় আকাশ গুহায়, বজ্রকে নিয়ন্ত্রণ করে পায় মুক্তির পালক। নিক্সারা প্রবেশ করে স্বপ্ন গহ্বরে, নিজের ভয় ও ছায়ার মুখোমুখি হয়, আর খুঁজে পায় স্বচ্ছতার তারা। ফ্লোরিয়াল যায় ফিসফিসে অরণ্যে, ঘুমন্ত গাছ দৈত্যকে জাগিয়ে আনে আসার মূল। প্রতিটি পরীকে লড়তে হয় নিজেদের দুর্বলতার সাথে, কখনো একাকিত্ব, কখনো ভয়, কখনো মায়ার প্রলোভন। সব উপাদান একত্র করে পরীরা ফিরে আসে ক্রিস্টাল বৃক্ষের তলায়। তারা জাদু ছড়িয়ে দেয়, গড়ে তোলে একটি জাদুকরী বৃত্ত। প্রথমে গাছ জ্বলে উঠলেও হঠাৎ ঘটে এক অলৌকিক ঘটনা। বৃক্ষের হৃদয় থেকে জন্ম নেয় এক নতুন পরী, যার নাম হয় লুনারা। সে ছিল 5 পরীর মিলিত শক্তি থেকে জন্ম নেওয়া পরী। তার ডানা ছিল রংধনুর মতো, আর চোখে ছিল জ্ঞান ও শান্তির দীপ্তি। লুনারা হয় সমতা ও ভারসাম্যের পরী, যে আলো ও ছায়ার মাঝে সেতুবন্ধন তৈরি করে। তখন থেকে এনচ্যান্টেড রিয়ালম আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। 5 পরী ও লুনারা মিলে এখন গোটা জগতের রক্ষক। তারা মাঝে মাঝে মানুষের জগতে আসে, একটা হাওয়ার পৌষে, একটুখানি আলোয়, বা শিশুর কোনো স্বপ্নে। যদি তুমি কোনোদিন গভীর অরণ্যে বসে থেকে একটা মিষ্টি আলো দেখে ফেলো, তবে বুঝে নিও, পরীরা এখনো আমাদের মাঝেই আছে। রায়া এবং শেষ ড্রাগন। অনেক অনেক দিন আগের কথা। কুমন্দ্রা নামে এক জাদুময় ভূখণ্ড ছিল, যেখানে মানুষ ও ড্রাগন একসঙ্গে বসবাস করত। তারা ছিল বন্ধুর মতো। কিন্তু এক ভয়ানক ছায়া, ড্রোন, পৃথিবীতে ছড়িয়ে পড়ল। ড্রোন কারো জীবনী শক্তি শুষে নেয়, পাথরে পরিণত করে দেয় সবাইকে। ড্রাগনরা তাদের জাদু দিয়ে ড্রোনকে আটকে দিল, কিন্তু নিজেরাই হারিয়ে গেল। 5 বছর পরে সাহসিনী রায়া তার বাবার কাছ থেকে একটি বিশেষ দায়িত্ব পেল, ড্রাগনের রত্ন পাহারা দেওয়া। কিন্তু এক বিশ্বাসঘাতকতায় রত্নটি ভেঙে যায় এবং ড্রোন আবার ফিরে আসে। রায়া জানে একমাত্র উপায়, শেষ জীবিত ড্রাগনকে খুঁজে বের করা। তাই সে যাত্রা শুরু করে একা, সাহস আর বিশ্বাসে ভর করে। বহু বিপদ, বহু ভাঙন, তবুও সে পৌঁছায় নদীর শেষে, যেখানে সে খুঁজে পায় এক মায়াবতী নীল রঙের ড্রাগন, শিশুকে। শিশু একেবারে আলাদা, সে মজার, দয়ালু আর অদ্ভুতভাবে বিশ্বাস করে মানুষের উপর। তারা একসাথে ছড়িয়ে থাকা রত্নের টুকরো জোগাড় করতে বেরোয়। পথে রায়ার সঙ্গে জোট বাঁধে ছোট্ট এক রাঁধুনি শিশু, এক নির্ভীক যোদ্ধা কন্যা, এক দুঃসাহসী চোর আর একটা চালাক পশু। সবাই হারিয়েছে কিছু না কিছু। কিন্তু ধীরে ধীরে তারা একে অন্যের বন্ধু হয়ে ওঠে। শেষে রায়া বুঝতে পারে, শুধু ড্রাগনের জাদু নয়, দরকার বিশ্বাস, একসাথে দাঁড়ানোর শক্তি। একে একে তারা আত্মত্যাগ করে একে অন্যের উপর ভরসা রাখে। সেই মুহূর্তে রত্ন আবার একত্র হয়, ড্রোন হারিয়ে যায়, সবাই ফিরে আসে। আর শিশু, সেও ফিরে আসে।
জাদু ফিরে আসে পৃথিবীতে। রায়া তখন আর একা নয়, সে বন্ধুদের মাঝে দাঁড়িয়ে জানে, এই পৃথিবী বাঁচে ভালোবাসা, একতা আর বিশ্বাসে। ঘুমন্ত রাজকন্যা ও অন্ধকারের অভিশাপ। অনেক অনেক দূরের এক রাজ্যে ছিল এক অপূর্ব সুন্দর রাজ্য, আনালিয়া। পাহাড়, নদী, জঙ্গল আর রংবেরঙের ফুলে ঘেরা সেই রাজ্য যেন কোনো স্বপ্ন থেকে উঠে আসা এক কল্পনার ভূমি। সেই রাজ্যে বহু বছর পর রাজা এলিয়ন ও রানী মায়লার ঘরে জন্ম নেয় এক কন্যা, আনায়া। তার জন্মের সঙ্গে সঙ্গেই রাজ্যে নেমে আসে আনন্দের জোয়ার। পাখিরা গেয়ে ওঠে গান, ফুলেরা ফুটে ওঠে নিজে থেকেই। এমন এক রাজকন্যার সম্মানে রাজা আয়োজন করেন এক বিশাল মহোৎসব। রাজ্যের সমস্ত মানুষ, জাদুকর, বনপরী, এমনকি অন্য রাজ্যের দূতরাও উপস্থিত হয়। কিন্তু হঠাৎ করে সেই উৎসবে উপস্থিত হয় এক অবাঞ্ছিত অতিথি, পিশাচিনী ম্যালারেন। সে ছিল একসময় রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান জাদুকরী। কিন্তু এক ভয়ঙ্কর ভুলের কারণে রাজা তাকে বনবাসে পাঠিয়ে দেয়। অপমানের প্রতিশোধ নিতে ম্যালারেন উপস্থিত হয় রাজকন্যার নামকরণ উৎসবে, আর তার অশুভ হাতে ছুঁয়ে দেয় ভবিষ্যতের ঘুম। সে বলে ওঠে, আরা যখন 16 বছরে পা দেবে, সে একটি সূঁচের আঘাতে গভীর নিদ্রায় ঢলে পড়বে। আর এই ঘুম কাটবে না যতক্ষণ না নিঃস্বার্থ ভালোবাসার ছোঁয়া তাকে জাগিয়ে তোলে। সবাই স্তব্ধ। রানী কেঁদে ওঠে, রাজা চিৎকার করে অভিশাপ রুখে দিতে চায়। তবে সেই মুহূর্তে 3 বনপরী, লুমা, ফিয়ারা ও বেলিয়া আগে বাড়িয়ে দেন। তারা বলে, আমরা অভিশাপ সরাতে পারি না, কিন্তু এটিকে নরম করে দিতে পারি। ঘুম হবে, কিন্তু তা চিরন্তন নয়, ভালোবাসাই হবে মুক্তির চাবিকাঠি। আরায়াকে রাজপ্রাসাদ থেকে দূরে এক জাদুরক্ষাচক্রে ঘেরা বনভূমির ছোট্ট কুটিরে বড় করে তোলেন 3 পরী। রাজকন্যা জানত না সে কে, কোথা থেকে এসেছে। সে নিজেকে একজন সাধারণ বনকন্যা বলেই জানত। সে প্রকৃতি ভালোবাসত, পাখির সঙ্গে কথা বলত, জলের শব্দে হাসত, আর গাছেদের ছায়ায় ঘুমিয়ে পড়ত। একদিন সে বনের মাঝে পরিচয় পায় এক সাহসিনী ও জাদুকন্যার, নোভেরা। নোভেরা ছিল এক স্বপ্নযাত্রী, যে হারানো রাজ্য ও রহস্য খুঁজতে বেরিয়েছিল। সে আরায়ের চোখে দেখে এক অলৌকিক জ্যোতি, একটা অজানা টান। তারা বন্ধু হয়। তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় এক নির্ভেজাল, স্বচ্ছ ভালোবাসায়। আরা যখন 16 বছরে পা দেয়, ঠিক তখনই ম্যালারেন তার জাদু ছড়িয়ে দেয়। এক অদ্ভুত মোহের টানে আরা এক পুরনো মিনারে গিয়ে ছুঁয়ে ফেলে একটি জাদুকরী সূঁচ। সে মুহূর্তেই ঘুমিয়ে পড়ে, ঘুম নয়, যেন এক নিঃসীম নিস্তব্ধতা। রাজ্যের আকাশ কালো হয়ে যায়, ফুলেরা শুকিয়ে পড়ে, পশুপাখিরা নীরব হয়ে যায়। 3 বনপরী আবার রাজপ্রাসাদে ফিরে নিয়ে আসে তাকে। সবাই শুধু চেয়ে থাকে ঘুমন্ত রাজকন্যার মুখের দিকে। নোভেরা ছুটে আসে, সবার সামনে দাঁড়িয়ে বলে, ভালোবাসা মানেই রাজকন্যার ঠোঁটে চুমু নয়, ভালোবাসা মানেই তাকে জাগিয়ে তোলার ইচ্ছা, তাকে বুঝিয়ে দেওয়া, তুমি একা নও। সে আরায়ের হাত ধরে বলে, তুমি শুধু ঘুমাওনি, তুমি স্বপ্ন দেখেছ। এখন সেই স্বপ্ন পূরণ করতে জেগে ওঠো। আর তাতেই অলৌকিক কিছু ঘটে, আরায়ের চোখ খুলে যায়। ঘুমের ঘোর কেটে যায়, রাজ্যে আবার আলো ফিরে আসে, পাখিরা গান গায়, ফুলেরা আবার ফোটে। রাজারানী ফিরে পান তাদের কন্যাকে। রাজ্য পায় নতুন আলো। নোভেরা আর আরায়া একসঙ্গে গড়ে তোলে এমন এক রাজ্য, যেখানে ভালোবাসা মানেই স্বাধীনতা, আর স্বপ্ন মানেই সত্যি হয়ে ওঠা। শেষ নয়, কারণ প্রতিটি ঘুমের গভীরেই লুকিয়ে থাকে জেগে ওঠার এক নতুন গল্প। হারিয়ে যাওয়া কন্যাদের দ্বীপ। লিনা, নোরা আর মায়া 3 ঘনিষ্ঠ বান্ধবী। তারা সাহসী, কল্পনাপ্রিয়, আর নতুন কিছু আবিষ্কার করার জন্য সব সময় উদগ্রীব। একদিন সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়ে তারা। কিন্তু সমুদ্রের মাঝখানে ঘন কুয়াশায় ঢেকে যায় সবকিছু, আর তাদের নৌকা চলে আসে এক অজানা দ্বীপের পারে। দ্বীপটি ছিল অস্বাভাবিক নিস্তব্ধ, যেন কেউ শতাব্দী ধরে সেখানে পা রাখেনি। কিন্তু সবকিছু এত নিখুঁতভাবে সাজানো, যেন সময় থেমে আছে।
তাদের সামনে আসে সেলো, একটি কথা বলা সিলায়ন। সে জানায় এই দ্বীপ ছিল এক প্রাচীন নারীকেন্দ্রিক সভ্যতার বাসস্থান, নাম এলেইনোরা। এখানে মেয়েরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারত বিজ্ঞান আর যন্ত্রের মাধ্যমে। তারা গড়ে তোলে এক আধুনিক শহর যা চলত জ্যোতির্বিজ্ঞান, জলশক্তি আর গোপন কোডের মাধ্যমে। কিন্তু এক ভয়ানক ভুলে দ্বীপের মূল শক্তিকেন্দ্র, হার্ট অফ এলেইনোরা, ভুলভাবে সক্রিয় হয়ে যায়। তখন থেকে দ্বীপে এক বিশেষ রক্ষা ব্যবস্থা চালু হয়। অন্তত ৩ জন মেয়ে ছাড়া কেউ এখানে প্রবেশ করলে বা বের হতে চাইলে দ্বীপ নিজেই তাকে আটকে রাখে। এটা ছিল একটি আত্মরক্ষামূলক স্মার্ট সিস্টেম যা ভুলবশত সক্রিয় রয়ে গেছে। লিনা, নোরা আর মায়া বুঝতে পারে এই দ্বীপে আসা কেবল দুর্ঘটনা নয়, তাদের বুদ্ধি, সংহতি আর সৃজনশীলতাই পারবে এই ভুল মেরামত করতে। তারা খুঁজে পায় পুরনো মানচিত্র, যান্ত্রিক সংকেত আর গোপন সুড়ঙ্গ। এক পর্যায়ে তারা আবিষ্কার করে মূল শক্তিকেন্দ্র, যেখানে একটি হোলোগ্রাফিক কণ্ঠ বলে ওঠে, ৩টি চাবি একত্রে সক্রিয় হলে দ্বীপ মুক্ত হবে। ৩ বান্ধবী সমাধান করে সেই ধাঁধাগুলো, একটি ছিল সঙ্গীত, একটি ছিল সৌর আলো, আর একটি ছিল আত্মত্যাগের পরীক্ষা। সব চাবি একত্রে মিলতেই দ্বীপের কেন্দ্র থেকে নেমে আসে এক উজ্জ্বল আলো। ধীরে ধীরে সক্রিয় যন্ত্রগুলো বন্ধ হয়ে যায়, সময় আবার এগোতে শুরু করে। একে একে প্রকৃতি, প্রাণী আর হারিয়ে যাওয়া মেয়েরা ফিরে আসে যেন ঘুম ভেঙে উঠছে। সেলো আনন্দে বলে, তোমরাই সেই ৩ ভবিষ্যদ্বাণীকৃত কন্যা, যাদের হাতেই ছিল মুক্তির চাবি। ৩ বান্ধবী একটি জাহাজে চড়ে বাড়ি ফেরে, কিন্তু তারা জানত তারা শুধুই একটি দ্বীপ নয়, এক প্রাচীন সভ্যতার উত্তরাধিকার বহন করে নিয়ে ফিরছে। দ্বীপ এখন নতুন মেয়েদের জন্য এক শিক্ষাকেন্দ্র হবে, যেখানে বিজ্ঞান, প্রকৃতি ও বন্ধুত্বের মিশ্রণে তৈরি হবে ভবিষ্যৎ। যখন হৃদয়ে থাকে সাহস আর হাতে থাকে জ্ঞান, তখনই ইতিহাস জাগে, ভবিষ্যৎ বদলায়। বস বেবি ও সিক্রেট সুপার বেবি মিশন। বেবি কর্পোরেশনের সদর-উত্তরে বস বেবি এক কাপ দুধের কাপে চুমুক দিচ্ছে আর চোখ রাখছে মিনি ল্যাপটপে। হঠাৎই তার স্ক্রিনে ভেসে উঠল লাল সংকেত, খর আলফা মিল্ক ড্রপ, সুপার বেবি হারিয়ে গেছে। বস বেবির মুখে এক চিলতে স্মার্ট হাসি, সে বলে, এটা নিছক মজা নয়, এটা যুদ্ধের ডাক। সে সঙ্গে সঙ্গে ডাকে তার সহচর, স্মার্ট সিস, এক প্রতিভাবান বেবিগার্ল, যার টাইয়ের সঙ্গে সংযুক্ত আছে গোপন গ্যাজেটস। দুজন মিলে এক দুর্দান্ত টিম। তারা জানতে পারে সুপার বেবি, এক বিশেষ শিশুর ক্ষমতা আছে মানুষকে হেসে ফেলাতে আর দুনিয়ায় আনন্দ ছড়িয়ে দিতে। এই শিশুকে অপহরণ করেছে এক চিপচিপে দুষ্টু কর্পোরেশন, গ্রাউন আপ ইনফ। তারা চায় শিশুর হাসি কমে যাক, যাতে দুনিয়া শুধু দায়িত্ব আর কঠোরতায় ভরে যায়। বস বেবি বলল, একজন বেবি যতই ছোট হোক, হৃদয়ের দিক থেকে সে সবচেয়ে বড়। তারা মিনিরকেট বেবিকারে রওনা দেয়। পথে পড়ে অদ্ভুত সব বাধা, তরল চকলেটের পাহাড়, টয় সোলজারদের আক্রমণ আর এক বিশাল ড্রোন দাদি। তবুও স্মার্ট সিসের গ্যাজেটস আর বস বেবির পরিকল্পনায় সবকিছুকে ফাঁকি দিয়ে তারা পৌঁছে যায় গ্রাউন আপ ইনক এর ল্যাবরেটরিতে। অবশেষে তারা মুখোমুখি হয় গ্রাউন আপ ইনক এর প্রধান মার্সেরিয়াসের সঙ্গে, যিনি বিশ্বাস করেন শিশুরা যত তাড়াতাড়ি বড় হবে, তত কম গোলমাল। কিন্তু বস বেবি বলে, যতদিন শিশুরা থাকবে, ততদিন দুনিয়ায় থাকবে হাসি, ভালোবাসা আর কল্পনার রং। বাচ্চাদের হাসি, স্মার্ট সিসের ডান্স মুভস আর সুপার বেবির জাদুতে মার্সেরিয়াস অবশেষে পালায় আর সবাইকে ছেড়ে দেয়। সবার মুখে হাসি। বস বেবি তার রিপোর্ট জমা দেয়। মিশন সফল। হাসি রক্ষা পেয়েছে। আর স্মাইলেই হাঁটতে বাজে সবার প্রিয় গান, বেবি বস রক অ্যান্ড রোল। তোমার বয়স যতই ছোট হোক না কেন, তোমার হৃদয়ের সাহসেই বদলে যায় দুনিয়া। আলোক উপত্যকার রহস্য। অনেক দূরে পাহাড়ের বুক চিরে লুকিয়ে থাকা এক জাদুর রাজ্য, আলোক উপত্যকা। বছরের মাত্র একদিন, যখন পূর্ণিমার আলো সোনালি হয়ে নামে, তখন এই উপত্যকা আলোকিত হয় হাজারো লণ্ঠনের আলোয়। প্রত্যেকটি লণ্ঠন বহন করে একটি করে মানুষের স্বপ্ন, স্মৃতি আর না বলা কথা। এই উপত্যকায় বাস করে এক প্রাচীন লণ্ঠন নির্মাতা, নানা মিনা।
তার চোখে ঝলকানি কমলেও হৃদয়ে আছে শত গল্প। প্রতিটি লণ্ঠন বানানোর সময় সে কানে শোনে বাতাসের গুঞ্জন, গন্ধ পায় মানুষের স্মৃতির। কিন্তু তার হৃদয়ে লুকিয়ে আছে এক গভীর রহস্য। এক সময় সে ছিল এক তরুণী জাদুকরী, যার একমাত্র ভুলের কারণে তার ভালোবাসার মানুষ হারিয়ে গিয়েছিল সময়ের ধুলায়। সেই অপরাধবোধ আজও তাড়া করে তাকে। নানা মিনার নাতি আরও এক কৌতূহলী বালক, যাকে জাদু টানে আগুনের মতো। এক সন্ধ্যায় সে খুঁজে পায় একটা ধুলো জমা লণ্ঠন। সেটা কোনো সাধারণ লণ্ঠন নয়, এর শিখা কাঁপে না, আলো উড়ে না, বরং গভীরে টেনে নেয় যে কোনো কিছু। লণ্ঠনের ভেতর থেকে ভেসে আসে এক সুর, নানা মিনার কণ্ঠ। ভয় আর বিস্ময়ে আরও লণ্ঠনের মুখে মুখ রেখে পড়ে যায় অন্য এক জগতে, স্মৃতির উপত্যকা। এই জগতে সময় চলে না সামনে, চলে পেছনে। এখানে সবাই আটকে আছে নিজেদের ভুলে, সিদ্ধান্তে, আফসোসে। আরও দেখতে পায় তার নানা একদিন একজন ঘনিষ্ঠ বন্ধুকে সময়ের জাদু দিয়ে আটকে রেখেছিল, শুধু নিজের ভবিষ্যৎ ঠিক রাখতে। এখানে মিনা নিজেও বন্দী, বারবার চেষ্টা করছে সময়কে বদলাতে, ভুল ঠিক করতে। কিন্তু সময় শুধু স্মৃতি রাখে, ক্ষমা পায় না সহজে। আরও মিনাকে বলে, ভুল হলে ঠিক করাই যায়, কিন্তু ভুল মুছে ফেলতে গেলে আমরা নিজেদেরও হারিয়ে ফেলি। এই সত্য উপলব্ধি করে মিনা নিজেকে মুক্ত করে দেয় সময়ের গম্বর থেকে। আরও ফিরিয়ে আনে তাকে বাস্তবের উপত্যকায়, যেখানে পূর্ণিমা এসেছে আর মানুষ অপেক্ষায় আছে এক নতুন আশার। মিনা এবার তৈরি করে এক বিশেষ লণ্ঠন, যেটি উড়বে আকাশে না, হৃদয়ের ভিতর। এক লণ্ঠন যা আলো দেবে ভেতরে, মানুষকে মনে করিয়ে দেবে ক্ষমা করাও একরকম জাদু। আকাশভরা লণ্ঠন আর ফুলে মোড়া উপত্যকায় দাঁড়িয়ে আরও আর মিনা, পেছনে এক জাদুপ্রাসাদ আর সামনে এক ভবিষ্যৎ, যা তৈরি হবে আলো, ভুল আর ভালোবাসার বাঁধনে। ভবিষ্যৎ সব সময় আলোয় লেখা নয়, কিন্তু যারা অন্ধকারেও স্বপ্ন দেখে, তারাই একদিন লণ্ঠনের গল্প হয়ে ওঠে। আমার প্রিয় দানব, মাই সুইট মনস্টার। দূর এক রাজ্যে ছিল এক সুন্দর রাজ্য, ফ্লোরান্দিয়া, যেখানে রাজকন্যা বারবারা খুব স্বাধীনচেতা ও কৌতূহলী। সে সব সময় রাজ্যের বাইরে ঘুরতে চাইত, কিন্তু তার বাবা রাজা তাকে সব সময় সীমার মধ্যে রাখতে চাইত। একদিন রাজকন্যা রাজ্যের বাইরে পালিয়ে যায়, নদী পেরিয়ে, পাহাড় ডিঙিয়ে পৌঁছায় এক গহীন জাদুময় অরণ্যে, ভুলহীন জঙ্গল নামে পরিচিত। সেখানে হঠাৎ সে পড়ে যায় এক ভয়ঙ্কর দানবের ফাঁদে। দানবটির নাম বঘু। সে দেখতে ভয়ঙ্কর, গায়ের রং নীলচে, কাঁধে শিং আর গলায় পশমের মালা। কিন্তু ভিতরে সে খুবই দয়ালু। তার গলার আওয়াজ গর্জনের মতো হলেও সে পাখিদের গান শোনে, গাছেদের পানি দেয় আর আহত প্রাণীদের সেবা করে। প্রথমে বারবারা খুব ভয় পায়, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই দানব কারও ক্ষতি করে না। সে বরং একাকী জীবন কাটায় কারণ মানুষ তাকে ভয় পায়। এইদিকে ফ্লোরান্দিয়ায় এক বিশ্বাসঘাতক সেনাপতি গ্রেমসন পরিকল্পনা করে যে রাজা অনুপস্থিত থাকলে সে সিংহাসন দখল করবে। সে রাজকন্যাকে অপহৃত দেখিয়ে রাজা ও সেনাদের বিভ্রান্ত করে এবং রাজাকে দুর্বল ঘোষণা করে রাজ্য দখলের চক্রান্তে নামে। সে ঘোষণা দেয় রাজকন্যা মৃত এবং রাজ্য এখন তার দখলে। বারবারা খবর পেয়ে যখন বঘুকে বোঝায় যে রাজ্য বিপদে, তখন বঘু দ্বিধায় পড়ে। সে কোনোদিন মানুষদের রাজ্যে যায়নি, তারা তাকে কখনোই ভালো চোখে দেখেনি। তবু বারবারার প্রতি বন্ধুত্ব ও বিশ্বাসের টানে সে তার সাথে রাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাজ্যে বঘুর আগমনে প্রথমে সবার চোখ ছানাবড়া। কিন্তু যখন সে বারবারাকে রক্ষা করে আর সেনাপতি গ্রেমসনের ষড়যন্ত্র ফাঁস করে দেয়, তখন রাজা বোঝেন যে সত্যিকারের ভালোবাসা আর সাহস কোনো চেহারায় ধরা দেয় না। রাজা বঘুকে ফ্লোরান্দিয়ার অভিভাবক হিসেবে সম্মান দেন, আর রাজকন্যা বারবারা নিজের কাণ্ডজ্ঞান ও সাহসিকতার জন্য রাজ্যের উপদেষ্টা হন। বারবারা আর বঘু একসাথে জঙ্গলের প্রান্তে একটি শান্তিপূর্ণ বাগান তৈরি করে, যেখানে মানুষ আর প্রাণী একসাথে বসবাস করে, ভয় নয়, ভালোবাসায়। ভয় যত বড়ই হোক,
ভালোবাসা সবকিছুকে জয় করতে পারে। জঙ্গলের ছেলে মোগলি। এক অন্ধকার রাতে গভীর জঙ্গলের ভেতরে হঠাৎ কাঁদতে কাঁদতে এক শিশু আসে। তার নাম মোগলি। বনভূমির প্রাণীরা সবাই বিস্ময়ে তাকায়, একটা মানুষ ছেলে জঙ্গলে? বাঘ শের খান ঘোষণা করে, মানুষ কখনো নিরাপদ না, একে এখনই সরাতে হবে। কিন্তু একজন রক্ষা করে মোগলিকে। সে ছিল এক মমতাময়ী নেকড়ে মা, রাক্ষা। সে বলল, এই ছেলে এখন আমার সন্তান। আমি তাকে বড় করব, ভালোবাসব এবং জঙ্গলের নিয়ম শেখাব। মোগলি বড় হতে থাকে নেকড়ের গোষ্ঠীতে। সে শেখে কিভাবে দ্রুত দৌড়াতে হয়, গন্ধ চিনে বিপদ টের পেতে হয়, আর ঝোপের ভেতর দিয়ে নিঃশব্দে চলতে হয়। তার ছোটবেলা কেটে যায় প্রকৃতির কোলে, খেলতে খেলতে, হাসতে হাসতে। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল এক বিশাল দারুণ মজাদার ভাল্লুক, বালু। বালু তাকে শেখাত জীবনকে হালকাভাবে নিতে, গাছে উঠতে, মৌচাক ভাঙতে আর সবচেয়ে মজার গান গাইতে। বেয়ার নেসেসিটিজ অফ লাইফ। আর ছিল বাঘিরা, এক গম্ভীর অভিজ্ঞ কৃষ্ণচিতা, যে তার অভিভাবকের মতো সব সময় বলত, মোগলি, তুমি মানুষ, তোমার নিজের পথ ঠিক করতে হবে। কিন্তু মনে রেখো, জঙ্গলে টিকে থাকতে হলে নিয়ম জানতে হয়। জীবন মোগলির কাছে ছিল যেন এক রূপকথার মতো, যতক্ষণ না শের খান আবার ফিরে আসে। সে ঘোষণা করে, আমি মানুষকে বিশ্বাস করি না, ওকে আমার হাতে দাও। জঙ্গল বিভক্ত হয়ে পড়ে, কেউ চায় মোগলি থাকুক, কেউ চায় সে ফিরে যাক মানুষের গ্রামে। মোগলি সিদ্ধান্ত নেয়, সে পালাবে না, সে লড়বে। কিন্তু সে বাঘের মতো শক্তিশালী না, চিতার মতো দ্রুত না। তবুও সে ছিল বুদ্ধিমান। সে ব্যবহার করে আগুন, মানুষের অস্ত্র, যা প্রাণীরা লাল ফুল নামে চিনত। শেষ যুদ্ধে শের খান জঙ্গলের আগুনে ধ্বংস হয়। মোগলি বাঁচে, জঙ্গলও রক্ষা পায়। তবে যুদ্ধ শেষে মোগলি অনুভব করে, তার জন্মভূমি মানুষের দুনিয়া হলেও তার হৃদয় এই জঙ্গলের। কিন্তু সে জানে, তাকে তার আসল পরিচয়ের পথেই ফিরতে হবে। শেষে সে গন্তব্যহীন চোখে একবার পেছনে তাকায়, বালু, বাঘিরা আর রাক্ষা তার জন্য দাঁড়িয়ে থাকে। মোগলি হেসে হাত নাড়ে, আর নতুন জীবনের পথে হাঁটা শুরু করে। এই গল্পটা শুধু বনের নয়, এটা ভালোবাসা, বন্ধুত্ব আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার এক অনন্য কাহিনী। আকাশতরীর রাজকুমারী থাম্বেলিনা। এক সময়ের কথা, মেঘের ওপারে এক গোপন পৃথিবী ছিল, যেখানে আকাশের তারা ফুল হয়ে ফোটে আর পাখিরা গান গেয়ে জাগিয়ে তোলে সকাল। সেই জগতে এক জাদুকরী ফুল থেকে জন্ম নেয় একটি মেয়ে শিশু, নাম তার থাম্বেলিনা। সে এত ছোট যে এক চামচে তাকে তুলে নেওয়া যায়, আর তবুও তার সৌন্দর্য এমন ছিল যেন পুরো আকাশতরী রাজ্যের আলো সে নিজের মাঝে ধরে রেখেছে। তার চুল ছিল মধুর মতো ঝকমকে সোনালি, চোখ ছিল সবুজ পাতার মতো গভীর আর কোমল। গলায় ছিল সবুজ লতা দিয়ে গাঁথা এক মিষ্টি মালা, যা নাকি আকাশের পরীদের দেওয়া আশীর্বাদ। সে বাঁচত ফুলেদের বাগানে, গান গাইত মৌমাছিদের সঙ্গে, আর দোল খেত বড় বড় পাতার দোলনায়। অপহরণ। একদিন যখন থাম্বেলিনা প্রজাপতির পিঠে চড়ে এক নদীর ধারে ঘুরছিল, হঠাৎ মাটির নিচ থেকে উঠে এল ভয়ঙ্কর এক পিশাচিনী। তার চোখ ছিল লাল, কণ্ঠ ছিল সাপের ফুঁসির মতো। সে চাইল থাম্বেলিনাকে নিজের দাসী করে রাখতে। থাম্বেলিনা প্রতিবাদ করায় পিশাচিনী তাকে ধরে নিয়ে যায় এক অন্ধকার গুহায়, যেখানে আলো বলে কিছু ছিল না। রাজ্যের অন্য প্রান্তে থাকতেন কায়ান, আকাশতরীর রাজপুত্র। সে ছিল ডানাওয়ালা এক সাহসী তরুণ, যার হৃদয় ছিল স্বচ্ছ আকাশের মতো। তার ছিল এক রূপালী তলোয়ার, যা কেবল সত্য আর ন্যায়ের পক্ষে ওঠে। থাম্বেলিনার অপহরণের কথা শুনেই কায়ান তার ডানা মেলে উড়ে যায় শত মাইল দূরের সেই গুহার দিকে। পথে সে লড়াই করে কাঁটার বন, মেঘদান বা সময়ের ঘূর্ণির সঙ্গে। তবুও সে থামে না। শেষে কায়ান এসে পৌঁছে সেই অন্ধকার গুহায়। পিশাচিনী আর কায়ানের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। আলো ও অন্ধকার, সত্য ও মিথ্যার সংঘাতের মাঝে কায়ান ডাকে আকাশতরীর তারাদের সাহায্য। তারা থেকে ঝরে পড়ে এক আলোকরশ্মি, যা পিশাচিনীর অশুভ শক্তিকে গলিয়ে দেয়।
থাম্বেলিনা মুক্ত হয়। কায়ান তার দিকে হাত বাড়িয়ে বলে, আকাশতরীর রাজ্যে আমার পাশে থাকবে তো চিরকাল। থাম্বেলিনা চোখ মেলে তাকায়, সেই চোখে ছিল এক ধরনের শান্তি। সে হেসে বলে, আমি তো সেই প্রথম সকাল থেকেই তোমার পাশে আছি, শুধু তুমি আমায় খুঁজে পেয়েছ আজ। তাদের ভালোবাসায় ফোটে এক নতুন সকাল। পুরো রাজ্য আনন্দে ভরে ওঠে। ফুলেরা গায়, তারা নেমে আসে আলো দিয়ে শুভেচ্ছা জানাতে। থাম্বেলিনা আর কায়ান মিলে আকাশতরীর রাজ্যে শুরু করে এক নতুন অধ্যায়, যেখানে ফুল, আলো, গান আর ভালোবাসা কখনো ফুরায় না। 5 কিংবদন্তি, 5 লেজেন্ড। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবী এখনকার মতো ছিল না, তখন 5টি প্রাচীন শক্তি পৃথিবীর ভারসাম্য রক্ষা করত: আলো, আগুন, বাতাস, সময় আর ছায়া। এই শক্তিগুলোর প্রহরায় ছিল 5 জন আলোক প্রহরী, মানুষরূপী অতিমানবিক সত্তা, যারা শুধু শক্তির ধারক নয়, আদর্শের প্রতীকও ছিল। তারা ছিল ভালোবাসা, সাহস, আত্মত্যাগ, সহানুভূতি ও সত্যের রূপ। কিন্তু সেই শান্তি ভেঙে দেয় এক অভিশপ্ত সত্তা, ভলগারাক্স, অন্ধকারের প্রাচীন দৈত্য, যে চাইত সব শক্তি একত্র করে বিশ্বকে নিজের মতো গড়ে নিতে। ভয়ানক যুদ্ধের পর 5 আলোক প্রহরী মিলে ভলগারাক্সকে শূন্য জগতে বন্দী করে। বিদায় নেয়ার আগে তারা ভবিষ্যৎবাণী করে যান, একদিন সে ফিরবে। আর তখন মানুষের মধ্যেই জন্ম নেবে নতুন 5 আলোক প্রহরী, যারা আলোর পথ ধরে অন্ধকারের রথ থামাবে। বর্তমান সময়ে পৃথিবীর 5 কোণায় 5 সাধারণ মানুষের ভিতরে জেগে ওঠে অসাধারণ শক্তি। তারা কেউ জানত না যে তাদের ভেতরেই রয়েছে সেই প্রাচীন রক্ষকদের উত্তরাধিকার। লিয়া আলো, এক নিঃসঙ্গ অনাথ মেয়ে। তার স্পর্শে জেগে ওঠে সোনালি আলো, যা শুধু অন্ধকার দূর করে না, হৃদয়কেও উজ্জ্বল করে। এলা আগুন, অগ্নির স্বভাব, সাহসিনী। রাগের ঝড়ে আগুন বের হয় তার ভিতর থেকে, কিন্তু সে শেখে এই আগুন ভালোবাসারও হতে পারে। যারা বাতাস, প্রকৃতির মেয়ে, পাখির বন্ধু। বাতাস তার কথা শোনে, আর সে বোঝে হাওয়া শুধু হালকা নয়, শক্তিও বটে। রিয়ান, সময়, চুপচাপ বুদ্ধিমান ছেলে। হঠাৎ সে সময় থামাতে শেখে, ভবিষ্যৎ তার চোখে ঝলকে ওঠে, আর প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহার্ঘ। মিলো, ছায়া, চুপচাপ কল্পনাপ্রিয়। অন্ধকারকে আঁকতে পারে সে, কিন্তু শেখে ছায়ার মধ্যেও লুকিয়ে থাকে মুক্তির পথ। এই 5 জন একে একে টের পায়, তারা সাধারণ নয়, তারা এক নতুন যুগের আলোক প্রহরী। 5 জন 5 জায়গা থেকে এক রাতে স্বপ্ন দেখে, এক প্রাচীন গুহা, এক ডাকে ভেসে আসা কণ্ঠ। জেগে ওঠো আলোক প্রহরী, সময় এসেছে তোমাদের। তারা একে একে পৌঁছে যায় সেই গুহায়, যেখানে এক গোল পাথরের টেবিলে লেখা, 5 হৃদয়, এক ভাগ্য। যদি মিল হয় বিশ্বাসে, তবে রক্ষা হবে পৃথিবী। তারা নিজেদের শক্তি চেনে, শেখে একসাথে ব্যবহার করতে। তারা বোঝে একে অপরকে ছাড়া তাদের কেউই পূর্ণ নয়। শূন্য জগতের কোল থেকে ভলগারাক্স জেগে ওঠে। তার শরীর আগুন, মুখ থেকে ছায়া ঝরে পড়ে, আর তার চোখ দুটি সময়কে পেছনে ফেলে ভয় ছড়ায়। সে পৃথিবীতে ফিরে এসে শুরু করে শক্তি চুরি করা। সে প্রথমে মিলোকে টার্গেট করে, তার ছায়ার ভিতরে ভয় ঢুকিয়ে দেয়। মিলো নিজের অন্ধকারে হারিয়ে যায়, কিন্তু লিয়া নিজের আলোর সাহায্যে তাকে ফিরিয়ে আনে। একে একে সবাই নিজেদের ভয়, রাগ, অনুশোচনা কাটিয়ে ওঠে। শেষের দিন, পৃথিবীর আকাশে অন্ধকার ঢেকে যায়, বাতাস ভারী, সময় এলোমেলো। ভলগারাক্স দাঁড়িয়ে তার তৈরি করা এক অন্ধকার দুর্গের চূড়ায়। সে চায় 5 জন আলোক প্রহরীকে ভেঙে দিতে, কিন্তু তারা জানে, আমরা শক্তি নই, আমরা বিশ্বাস। আমরা অস্ত্র নই, আমরা বন্ধুত্ব। আর আমাদের মিলনই আমাদের পরিত্রাণ। লিয়া ও মিলো একসাথে আলোর ছায়া তৈরি করে নতুন শক্তি, যা মিথ্যার পর্দা ছিঁড়ে দেয়। এলা ও যারা আগুন ও বাতাস মিশিয়ে বানায় ভয়ানক সাইক্লোন। রিয়ান সময় থামিয়ে দেয়, তাদের সেই এক মুহূর্ত দেয়, যা বদলে দেয় সবকিছু। তারা মিলে গড়ে তোলে চূড়ান্ত জ্যোতি, যা ভলগারাক্সকে গলিয়ে দেয়, শুধু শরীর নয়, তার অভিশপ্ত আত্মাও।
বিশ্বে আবার শান্তি ফিরে আসে। প্রাকৃতিক শক্তিগুলো তাদের ভারসাম্য ফিরে পায়। ৫ জন আলোকপ্রহরী আবার সাধারণ জীবনে ফিরে যায়, কিন্তু তারা জানে, আমরা শুধু রক্ষক নই, আমরা গল্প। আমরা কিংবদন্তি। পুরনো সেই পাথরের টেবিলে আবার একটি নতুন লাইন জেগে ওঠে। যখন অন্ধকার ঘনাবে, ৫ হৃদয় আবার জ্বলে উঠবে। আর তখন গড়ে উঠবে এক নতুন কিংবদন্তি।